ওকে, তো গুড ইভিনিং আবারও সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, কতদিন তোমাদের একটা ক্লাস মিস গেছে, দেখা যাক কবে নেওয়া যায়। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে রাইটিং টু। তো রাইটিং টু এর আমরা প্রথম যে কোশ্চেন, অডিয়েন্স এবং পারপাস অনুসারে জিনিসটা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝেছো এবং কিছু কাজ তোমাদের দেওয়া ছিল, ওখানকারই যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে আমি লিখতে বলেছিলাম, অনেকে তোমরা দিয়েছো। এখন আমি দেখা যাচ্ছে আগামীকালকে আমি তোমাদের ওখানে যে লিস্টগুলো আছে সেগুলো সহ আরও কিছু লেখা তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমরা একটু আরও ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? আর জি এদিকে স্যার। তোমাদের পড়া দেওয়া আছে হোমওয়ার্ক টুতে, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে রিডিং ওয়ান। রিডিং ওয়ানের 26 থেকে 34 পর্যন্ত ছিল গতকাল পর্যন্ত। তো আশা করি প্যাসেজগুলো সবাই পড়ে শেষ করেছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তো প্যাসেজগুলো জি নিয়ে কি স্যার। কারো কোনো সমস্যা আছে? যদি থাকে সেগুলো নিয়ে কথা বলবো, তারপরে আমরা রাইটিং টু এর আজকে যে নতুন টপিক সেটা নিয়ে কথা বলার কথা আছে। আর এদিকে আর একটা কাজ ছিল, প্রচুর কাজ, প্রচুর পড়া। রাইডার্স টু দ্য সি এর ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো আলাদা করে পড়তে বলেছিলাম। গত 7 তারিখ পর্যন্ত ডেট ছিল। তো কি অবস্থা, এই কোশ্চেনগুলো কি পড়া হয়েছে সবার? জি স্যার। তো জি স্যার। আমি জি স্যার। একটা পরীক্ষা নেওয়ার একটা ডেট দিয়ে দিব, সেই হিসাবে একটা টেস্ট নিব এই বিষয়ের উপরে। আচ্ছা, তাহলে এখানে একটু লিখে দিই। আজ হচ্ছে কত, 10 তারিখ। আরও 2 দিন সময় দিয়ে আগামী আমাদের পড়া থাকে হচ্ছে কি, রবি মঙ্গল বৃহস্পতিবার, না সরি শনি সোম বুধ, তাই তো? জি স্যার। তাহলে আগামী 14 তারিখে তোমাদের এই টেস্টটা আমি নিব। তাহলে আরও কয়েকদিন সময় পেলা তোমরা, বাড়তি আর একটু সময় দিয়ে রিভিশন দিয়ে নিবা। আচ্ছা, আর রিডিং ওয়ান এবং রাইটিং ওয়ান, এগুলো তো আশা করি তোমাদের পড়া হয়েছে এবং তোমাদের বই থেকে যে কোশ্চেনগুলো আছে, বিশেষ করে রাইটিং ওয়ানের, সেগুলো সহ রিডিং ওয়ানের উপর একটা 10 মার্কের একটা টেস্ট নিব আর কি। তো এটা যেহেতু আমি রাইডার্স টু দ্য সি এর টেস্টটা নেওয়ার পরে ওটা নিব, ঠিক আছে? আর এদিকে আমাদের রিডিং টু এর যে প্যাসেজগুলো আছে সেগুলো অলরেডি 1 থেকে 10 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, তাই না? 1 থেকে 10 পর্যন্ত জি পড়া স্যার। হয়েছিল, যেহেতু এটার উপর টেস্ট নিব তো এটা আহ, তোমরা আশা করি পড়ে ফেলেছো। যদি কারো সমস্যা থাকে আজকে আলোচনা শেষ করে আমরা এটার কভার করব। আর এখান থেকে তোমাদের উম, প্রতি সপ্তাহ ভিত্তিক আবার 5টা করে বা 6টা করে প্যাসেজ আমি দিয়ে দিব রিডিং টু এর জন্য। তাহলে রিডিং টু এর কতগুলো প্যাসেজ আছে টোটাল, কেউ বলতে পারবা? বই থেকে দেখো তো কতগুলো আছে। 33টা। 31টা, তাই তো? হুম। আচ্ছা, তো আমরা সপ্তাহ ভিত্তিক করে নিয়ে প্রতিদিনের জন্য যদি আমরা একটা করেও রাখি, তাতে 3 সপ্তাহ আমরা সময় দিয়ে এই প্যাসেজগুলো শেষ করতে পারবো। তো সেই হিসাবে 1 থেকে 10 পর্যন্ত অলরেডি হয়ে আছে। তাহলে আমি উম, কত পর্যন্ত দিব, যেহেতু ওদিকে 31 আছে তার মানে আছে 21টা, তাই তো? আচ্ছা, 7টা করে আমি দিব তাহলে। 21টা যদি হয় তাহলে 7টা করে, তাহলে 1 থেকে 17 পর্যন্ত থাকলো। স্যার। ওই দিন, আজ হলো 10 তারিখ, তোমাদের সময় থাকলো হচ্ছে 17 তারিখ পর্যন্ত। কেউ কিছু বলতে চেয়েছিলা? হ্যাঁ স্যার, আমি তো একেবারেই নতুন, এই জন্য আমি বুঝতেছি না এটা কোন বইয়ের। হ্যাঁ, তুমি যেহেতু নতুন এটা বুঝবা না, এটা একদমই স্বাভাবিক। এখানে বইয়ের নাম অলরেডি দেওয়া আছে, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? হ্যাঁ স্যার, বই বুঝছি কিন্তু কোথা থেকে এটা বইয়ের বুঝতেছি ভিতর না। থেকে, এই যে এখানে লেখা আছে, সব লেখা আছে। পার্ট বি এর রিডিং টু এর প্যাসেজ নাম্বার হচ্ছে 1 থেকে 17। বই খুঁজলেই পাবা, তুমি এখন বইও খোঁজোনি, বইও জানো না, এই জন্য তুমি বুঝবা না। আর বুঝতে হলে এখনো কয়েকদিন সময় লাগবে মোটামুটি তোমার, ঠিক আছে? কারণ হঠাৎ করে তুমি স্যার, এসে বই বলতে নিয়ে যাবা পড়ছি, সব কিছু বই এগুলো। আছে। হুম।
তা বই থেকে খুঁজে দেখবা যে প্যাসেজ বা মডেল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, ওখানে দেখলে তুমি পেয়ে যাবা। তো যে যেহেতু কোনো তুমি, প্যাসেজ, মানে কোনো স্পেসিফিক প্যাসেজের নাম না, যে কোনো প্যাসেজ? আমি এই যে এখানে বলেই দিয়েছি 1 থেকে 17 পর্যন্ত। জি স্যার, ওকে। এই যে প্যাসেজ নাম্বার কত বললাম? 1 থেকে 17। হ্যাঁ, 1 থেকে 17, কারণ 1 থেকে 10 পর্যন্ত অলরেডি হয়ে গেছে। তো 7টা এর সাথে অ্যাড করা হয়েছে আগামী 1 সপ্তাহ। তুমি যেহেতু নতুন আছো, তাহলে তুমি এখান থেকেই আগে 1 থেকে 17 পর্যন্ত সিরিয়ালি পড়তে থাকো, ঠিক আছে? এবং অলরেডি যে 1 কোনো থেকে, বইয়ের নি স্যার? হ্যাঁ, যে কোনো বইয়ের? যে কোনো বই কেন, আমি তো এখানে বলছি তোমার অ্যাডভান্স রিডিং রাইটিং বই আছে না একটা। জি স্যার, জি জি, ওইটা বুঝছি স্যার, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং। আমি বলতেছি সবার সাথে আমার বইয়ের মিল না থাকতে পারে। কেন তুমি অন্য বই কিনবা? তোমার রাইটারের নাম কি? স্যার ওটা স্টাডি গাইড। তুমি স্টাডি গাইড কিনলে তো হবে না, স্টাডি গাইড থেকে তো আমি পড়াচ্ছি না। তোমার ওই যে কেমা বাড়ির যে বইটা সেটা লাগবে, ঠিক আছে? আর এটার পিডিএফটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে, তোমার যদি বই না থাকে তুমি পিডিএফ থেকে পড়ে নিবা। মনে ওকে থাকবে? স্যার। হ্যাঁ। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। যে কোনো বই থেকে পড়লে তো মিলবে না, মিলবে বলো? আচ্ছা, তাহলে বলো এখন 26 থেকে 34 পর্যন্ত পার্ট এ রিডিং ওয়ানের যে প্যাসেজগুলো ছিল, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো। না স্যার, তেমন প্রবলেম নাই। কারো কোনো সমস্যা নাই? না ভুলেই গেছো পড়তে কোনটা? না স্যার, প্রবলেম নাই। পড়ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম না থাকলে না তো স্যার, খুবই প্রবলেম নাই। খুবই ভালো কথা, যদি প্রবলেম না থাকে। ওকে, তাহলে ওটার উপর একটা টেস্ট আমি একটু লিখেই দিই আগে। উম, তাহলে এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। পার্ট এ এর উপর, ঠিক আছে? তো পার্ট এতে কি আছে, কি কি থাকে পার্ট এতে? হলো রিডিং ওয়ান অ্যান্ড রাইটিং ওয়ান। রাইটিং ওয়ান, তাই তো? এটা তো হচ্ছে 14 তারিখ। এটাকে আরো দু একদিন আমরা সময় দিয়ে 14 তারিখে যদি দেওয়া হয় তাহলে এটা দিব হচ্ছে বৃহস্পতিবার 18 তারিখ। আচ্ছা, তাহলে এটা হবে 18 ডিসেম্বরে। তাহলে আরো যারা পড়েছো আবার একটু রিভিশন দেওয়া নেওয়ার সুযোগ পাইলাম। তাহলে আমরা ধরে দিলাম যে অ্যাডভান্স রিডিং রাইটিং এর রাইটিং ওয়ান এবং রিডিং ওয়ান এবং রাইটিং ওয়ান সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে, তাই তো? বলো। হ্যাঁ। এই টেস্টটা, জি স্যার। এই টেস্টটা নিব হচ্ছে তোমাদের বই অনুসারে। এরপর রাইটিং ওয়ানের ফার্স্ট ইয়ার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর একটা লিস্ট আমার কাছে আছে, সেই লিস্টটা আমি তোমাদেরকে দিব। তার উপরে পার্ট এ আর বি যখন পরীক্ষা নেব একসাথে তখনকার জন্য ওটা। কিন্তু আপাতত এই রাইটিং ওয়ানের কোথা থেকে পড়বা? রাইটিং ওয়ানের জন্য কোথা থেকে পড়তে বলেছি তোমাদের? অ্যাডভান্স রিডিং রাইটিং। ফার্স্ট ইয়ারের বই আর হচ্ছে সেকেন্ড ইয়ারের যে হ্যাঁ, কেএম বাড়ির মানে আপাতত যে সেকেন্ড বইটা। ইয়ারের বইয়ে যা আছে সেগুলোই পড়বা, সেখান থেকে আমি পরীক্ষাতে নিব, ওকে। মনে থাকবে তো? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপর ফার্স্ট ইয়ার সহ সেকেন্ড ইয়ার সহ আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যেটা আমাদের হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমাদের যেহেতু এখনো সেটটা বার হয়নি এই জন্য একটু ঝামেলা হচ্ছে, তা না হলে একবারে সাজেশন সহ ইম্পর্টেন্ট গুলো একবারে বলে দিব, যেটা হয়ে যাবে একবারে প্রিপারেশন নিয়ে রাখবা, ঠিক আছে? তো অতএব রিডিং পার্ট এর জন্য রাইটিং ওয়ানের যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে একবারে দিয়ে দিব, রিভিশন করে ওটা পড়ে ফেলবা। আর তোমাদের উইলিয়াম ব্লেকের মনে হয় কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে, তাই না? উইলিয়াম ব্লেকের, জি স্যার। হ্যাঁ, ওটার উপর পড়াটা দিব আগে। তোমরা এই এই পর্যন্ত টেস্টে শেষ, কারণ অলরেডি 3টা পড়া দেওয়া আছে, একটু চাপ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি আর কোনো কারো প্রবলেম না থাকে আমরা চলে যাব এবার রাইটিং টু এর সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটার উপরে। সেকেন্ড কোশ্চেনটা আছে কি সম্পর্কে? ফর্ম, স্টাইল এবং ভয়েস সম্পর্কে, তাই না? হুম। তো আমরা একটু কোশ্চেনটা আবার একটু দেখি। 2024 সালে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে যেভাবে এসেছিল সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা কিভাবে লিখতে হয়, কি উদ্দেশ্যে লিখতে হয় আমরা নিশ্চয়ই বুঝেছি, তাই তো? যারা নতুন আছো তারা ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দেখো, হোয়াট উড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল অফ আ রাইটিং অন দ্য ফলোয়িং টপিক।
রুল অফ ল ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের আইনের শাসন, তাই তো? রুল অফ ল মানে কি বলো তো? আইনের শাসন। আইনের শাসন। তাহলে বাংলাদেশে আইনের শাসন সম্পর্কে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, বা ছোট একটা মানে তুমি একটা এসে লিখবা, বা তুমি একটা রিপোর্ট লিখবা, যাই লেখো না কেন, সেই লেখাটা লিখতে গিয়ে তুমি কোন ফর্মে লিখবা, কোন ভয়েসে লিখবে এবং কোন স্টাইলে লিখবা, এটা আমাকে জানাতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো রচনা পরীক্ষা লিখতে হবে না, বরং এটা লিখতে গেলে তুমি কি কি স্ট্রাকচারাল ব্যাপার ইউজ করতা সেটা তোমাকে জানাতে হবে। মনে করো তুমি রুল অফ ল এটা একটা রচনা লিখতে যাবা, তাই না? তুমি একটা রচনায় লিখবা, তাহলে রচনা লিখতে হলে তোমাকে আগে ঠিক করতে হবে না যে তুমি এর ফর্মটা কেমন দিবা। আমরা জানি যে আমরা পড়েছি না ফার্স্ট ইয়ারে যে এসে বা প্যারাগ্রাফের কি অনেক অনেক ধরনের ভাগ আছে না, বলো তো? জি স্যার। ডেসক্রিপটিভ, তারপরে কি ন্যারেটিভ, ন্যারেটিভ, পারসুয়েসিভ, পারসুয়েসিভ, আর্গুমেন্টেটিভ। এক্সপোজিটরি, তাই না? তারপরে কম্পারিজন, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বা এসে, এরকম অসংখ্য ধরনের এসে। আমরা প্রায় 14-15 ধরনের প্যারাগ্রাফ পড়েছিলাম, আর 4-5-6 ধরনের আমরা এসে দেখেছিলাম। তাহলে তুমি যখন একটা এসে লিখবা, তখন এই এসেটা তুমি ফর্ম কি দিবা? এই রুল অফ ল ইয়া করতে গিয়ে তুমি আসলে কি দিবা? তুমি কি এটাতে ন্যারেটিভ দিবা? ন্যারেটিভ হবে এটা, বলো তো? না স্যার। না। তাহলে কি দিবা? ডেসক্রিপটিভ হবে নিশ্চয়ই এটা। তাহলে ডেসক্রিপটিভ করতে গেলে আমরা বলেছিলাম কি ডেসক্রিপটিভের মধ্যে আমাদের এক্সপোজিটরি হতে পারে, তাই তো? তারপর পারসুয়েসিভ হতে পারে, তাই না? তাহলে এখানে তুমি কি ধরনের দিবা রুল অফ ল? এটা তুমি কি ধরনের দিবা বলো তো? স্যার এটা কি এক্সপোজিটরি হবে? এটা মনে হয় এক্সপোজিটরি, তাই না? আমাদের দেশে আইনের শাসন কেমন চলছে, কেমন আছে, এইটাকে তুমি করবা কি ডেসক্রিপটিভ এবং এক্সপোজিটরি ওয়েতে কি করবা, ওই রচনাটা বা এসেটা তুমি লিখবা। তাহলে এখানে ধরে নিলাম যে আমাদের ভয়েসটা হচ্ছে এক্সপোজিটরি বা ডেসক্রিপটিভ এক্সপোজিটরি, এটা বললেই হবে। মনে থাকবে? মানে তুমি কি আসলে যখন এটা থাকবে তখন কি রুল অফ ল নিয়ে তুমি এসে লিখবা পরীক্ষা হলে? না। না, স্যার। এটা একটু বুঝতে হবে। যেমন এইখানে চয়েস অফ ক্যারিয়ার নিয়ে তুমি যখন লিখেছো তখন কি তুমি বিশাল করে লিখছো, নাকি অডিয়েন্স এবং পারপাস মাথায় রেখেই লিখছো বলো? অডিয়েন্স এবং পারপাস অডিয়েন্স এবং মাথায়। পারপাস মাথায় রেখে কত সেন্টেন্স লিখছো? 4 আর 5। এখানেও তুমি ঠিক ওই 5, 6 বা 7 বা 8 সেন্টেন্সের ভিতরেই তুমি তোমার লেখাটা শেষ করবা, বেশি বড় না। কিন্তু এখানে যা লিখবো সেগুলো আমি এখন আলোচনা করতে যাচ্ছি। দেখো এই জায়গাতে দেখো এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে কি 4 নম্বরের একটা উত্তরের প্রশ্ন, তাই না? কাঠামোটা কেমন হবে? এখানে ওই 5 থেকে 8 লাইনের মধ্যে লিখবা, 80 থেকে 100 ওয়ার্ডের মধ্যে হলে হবে, এটা বড় কথা না। দেখো এখানে 3টা জিনিস আমার জানতে চাওয়া হয়। কি জানতে চাওয়া হয় এখানে? ফর্ম, স্টাইল স্টাইল। এবং ভয়েস। ভয়েস। হ্যাঁ, প্রথমত আমাকে জানতে হবে যে আসলে ফর্ম কি জিনিস, ঠিক আছে? তো ফর্মটা কি? আমরা জানি ফর্ম কিন্তু কয়েক ধরনের হতে পারে। বিশেষ করে আমরা জানি এসে, রিপোর্ট, এই তারপরে প্যারাগ্রাফ, লেটার, প্রেস রিলিজ, নোটস, মেমো, এগুলো কি এক একটা হচ্ছে রাইটিং কি বলো ফর্ম, তাই না? কিন্তু এই ফর্মে যখন আমরা লিখি তখন এদের ভিতরে স্পেসিফিক যে ফর্মগুলো থাকে, মনে করো এসে লিখবো, আমি যেটা আলোচনা করতে গেলাম, তাই না? তো এসে যখন আমরা লিখতে যাই তখন এসের ভিতরে কি সেটা ন্যারেটিভ হতে পারে, তারপরে কি 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 হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে, এক্সপোজিটরি হতে পারে, রিপোর্ট ফর্মে হতে পারে, তাই না? মোটামুটি এই 3-4টা ফর্মে হয়। এছাড়া রিসার্চ ফর্মে হতে পারে, রিসার্চ রিপোর্ট আছে, তারপরে টার্ম পেপার আছে, ওগুলোতে আমরা যাব না, অত দূর আমাদের যাওয়ার দরকার নেই। তুমি শুধু এই 3টা থেকে 4টার ভিতরে যা পাবা, তুমি যদি বুঝতে পারো এর ভিতরে এটাই হবে, তুমি তাহলে লিখে দিবা। কারণ একটা রাইটিং কি বিভিন্নভাবে আমরা লিখতে পারি না। মনে করো তোমাকে একটা বিষয় বলা হলো যে রোড অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে তুমি লিখবা, তাহলে তুমি এটা নিয়ে কি কি লিখতে পারো বলো তো? এটা এটা কি কি লেখা হতে পারে? এটা একটা প্যারাগ্রাফ হতে পারে, প্যারাগ্রাফ তাই কি না? হতে পারে। এটা প্যারাগ্রাফ হতে পারে। কি কি আর হতে পারে কি? এসে হতে পারে, রিপোর্ট হতে এসে হতে পারে। তারপরে কি হতে পারে? রিপোর্ট হতে পারে। এটা রিপোর্ট হতে পারে। তারপরে কি? এটা একটা লেটার হতে পারে, বন্ধুর কাছে বা ইয়ার কাছে লেটার হতে পারে না বলো?
এটা একটা লেটার হতে পারে। তারপরে আমাদের আর কি কি মেজর রাইটিং ছিল? প্রেস রিলিজ তো হবে না, ওটা তো নির্দিষ্ট প্রতিষ্ঠানের, নোটস হবে না, মেমো হবে না, নোটিশ হবে না। তাহলে মোটামুটি আমি ধরে দিলাম যে আমার রোড অ্যাক্সিডেন্ট নিয়ে এই 4 ধরনের লেখা হতে পারে। কিন্তু প্যারাগ্রাফ বলে কি কোনো রাইটিং আদৌ আছে? বলো, প্যারাগ্রাফ কি কোনো অফিসিয়াল পারপাসে বা প্র্যাকটিক্যাল কোনো রাইটিং এটা? না স্যার। এটা হচ্ছে কি স্যার। এসে, রিপোর্ট বা লেটারের কি একটা পার্ট। কোনো অফিস আছে যেখানে প্যারাগ্রাফ ইউজ করা হয়, যে আমি একটা প্যারাগ্রাফ পাঠিয়েছি, এরকম বলি কখনো আমরা? না। হ্যাঁ। না স্যার। তাহলে আমরা প্যারাগ্রাফে, তোমাদের বইয়ে কিন্তু একটু ঝামেলা আছে, বইয়ে কিন্তু এই প্যারাগ্রাফ বলে চালিয়েছে, কিন্তু আমরা প্যারাগ্রাফের কথা আনবই না। আমার মাথা কথাগুলো খেয়াল করো। বইয়ে ধুমসে দিয়ে দেখছে, হ্যাঁ, যে প্যারাগ্রাফ হিসাবে চালানো যেতে পারে প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ কি কোনো রাইটিং ফর্ম? বলো, সরাসরি কোনো রাইটিং ফর্ম? হ্যাঁ, প্যারাগ্রাফ তো কোনো রাইটিং ফর্ম না। ওটা বরং কি একটা রাইটিং এর কি পার্ট, অংশ। অংশ। তাহলে ওটা করে স্পেসিফিক কোনো রাইটিং হয় কি করে? কিন্তু তোমাদের বইয়ে এইটাই করেছে, যে তোমাদের এখানে দেখো এই যে প্যারাগ্রাফ বলতেছে, হ্যাঁ, প্যারাগ্রাফ আর পার্সোনাল লেটারটা ঠিক আছে, কিন্তু একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হিসেবে লেখা যেতে পারে। আমি প্যারাগ্রাফের কথা আনবই না। আমি বলে দিলাম কি, যে প্যারাগ্রাফের কথা আমি কি আনবই না। ঠিক আছে? তো আমি যে 3টা জিনিস বলেছি, 3টার ভিতরে যে কোনো একটা নিয়ে আসবা। কি কি হতে পারে? এসে হতে পারে, তারপরে রিপোর্ট হতে পারে, লেটার। তাই তো, আর লেটার হতে পারে। আর সর্বোচ্চ গেলে আমরা ওটা রিসার্চ বলতে পারি বা সার্ভে রিপোর্ট বলতে পারি। ঠিক আছে? তো রিপোর্টের ক্ষেত্রে আমরা সার্ভে রিপোর্ট বলতে পারি, তারপর হচ্ছে আমরা রিসার্চ রিপোর্ট বলতে পারি। এছাড়া আমরা আর বেশি রাইটিং এর কথা মনে আনবো না। ঠিক আছে? তো আর আমাদের দরকার নেই। কি ব্যাপার, শেষই হয় না? হ্যাঁ, তো এইখানে এই 3টা বিষয় মাথায় রাখবা। তোমাদের বই অনুসারে দয়া করে ভাববা না, বইয়ের ব্যাপারটা একটু ঝামেলা আছে। তা বইয়ের চিন্তাটা বাদ দিই। তাহলে হলো কি, ন্যারেটিভ হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে, এক্সপোজিটরি হতে পারে। এইগুলো কিসের ক্ষেত্রে হতে পারে? এটা এসের ক্ষেত্রে হতে পারে, তাই তো? আমি এখন যেহেতু আমি তো স্পেসিফিক ভাবে এখানে না বলে, এইগুলো তো সবই হতে পারে। প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফের কথা বাদ দিলাম। এসে, রিপোর্ট, লেটার, এই 3টাই হতে পারে আমার রাইটিং এ। এখন এই 3টা যখন তুমি যে কোনো একটা হিসাবে লিখতে পারো, রিপোর্ট হিসাবে লিখতে পারো, এসে বা লেটার হিসাবে লিখতে পারো। এখন যখন লিখবা তখন তুমি কোন ফর্মটা ইউজ করবে আসলে? এখানে কি তুমি রোড অ্যাক্সিডেন্টটা কি ডেসক্রিপটিভ ওয়েতে লিখবা, নাকি তুমি এটা ন্যারেটিভ ওয়েতে লিখবা, নাকি তুমি এটা একটা রিসার্চ হিসাবে লিখবা? তা দেখো, তুমি তুমি যদি এসে হিসাবে লেখো, তাহলে এটা হতে পারে কি, এটা ডেসক্রিপটিভ হতে পারে, তাই নাকি? বলো, জি স্যার। এটা ডেসক্রিপটিভ জি হতে পারে স্যার। রোড অ্যাক্সিডেন্ট। তুমি যদি লেটার হিসাবে লেখো, তখন এটা কি হতে পারে? ন্যারেটিভ হতে পারে না, যে তুমি একটা অ্যাক্সিডেন্ট ন্যারেটিভ। দেখেছো। ন্যারেটিভ হতে পারে। হ্যাঁ, তুমি একটা বন্ধুর কাছে লিখবা, বন্ধুর কাছে লিখবা। আর রিপোর্ট যখন হবে তখন কি, অবশ্যই এটা সার্ভে। এক্সপোজিটরি হবে, তাই তো, বা ন্যারেটিভ হবে। হ্যাঁ, কারণ এটা রিপোর্ট। রিপোর্টে তো আর ডেসক্রিপটিভ হবে না, বরং রিপোর্টে একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে সে বর্ণনা করবে। তাহলে রিপোর্টটা কি হতে পারে? ন্যারেটিভ হতে পারে। লেটারটাও কি ন্যারেটিভ হতে পারে, তাই নাকি? কারণ আমরা একটা প্র্যাকটিক্যাল বিষয়কে কি করছি এই জায়গাতে আলোচনা করছি। ওই জন্য মূল কথা হলো, আমি যেটাই লিখি না কেন, এসে লিখি, রিপোর্ট লিখি আর লেটার লিখি, আমি কি কি ফর্ম এখানে আনতে পারি? আমি কি ন্যারেটিভ আনতে পারি, না ডেসক্রিপটিভ আনতে পারি, নাকি পারসুয়েসিভ আনতে পারি, না এক্সপোজিটরি আনতে পারি? সেই কথা তোমাকে বলতে হবে। আর সাথে সাথে তুমি স্পেসিফাই করার জন্য এইখানকার যে কোনো একটা নাম বলতে পারো, অথবা 3টাই বলতে পারো। আবার না বললেও চলবে, কারণ তুমি তো এর ভিতরে কোনো একটা লিখবা, কিন্তু কোন ফর্মটা লিখবা, মানে ওই যে ন্যারেটিভ না ডেসক্রিপটিভ, সেটা তোমাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো দেখো আমি এই জায়গায় একটু বলছি। তাই বলছি, দেখো পরীক্ষার আদর্শ তাহলে হচ্ছে ফর্ম হলো কি, যে কোন ধরনের লেখা ব্যবহার করবে। তার মানে তুমি যে লেখাটা লিখবে, সেই লেখাটা লেখার ক্ষেত্রে তুমি কোন ধরনের লেখা লিখবে। এটা কি ঘটনা বর্ণনা বিষয়ক লিখবা, নাকি বিবরণমূলক লিখবা, নাকি এক্সপোজিটরি মানে কি কোনো কিছু ব্যাখ্যামূলক লিখবা, নাকি রিপোর্ট অনুসারে লিখবা? তো এইভাবে আমরা লিখতে পারি। দেখো, এইরকম মাঝে মাঝে আসে যে ইন রাইটিং আ টপিক লাইক আ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে রোড অ্যাক্সিডেন্ট মানে টপিক নিয়ে লিখতে গেলে মূলত দেখো, ইন রাইটিং অন আ টপিক লাইক আ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে রোড অ্যাক্সিডেন্টের মতো একটা টপিক নিয়ে লিখতে গেলে আই উইল ইউজ আ ন্যারেটিভ ডেসক্রিপটিভ ফর্ম। আমি ন্যারেটিভ ডেসক্রিপটিভ কেন বলেছি? কারণ আমি যদি লেটার লিখি তাহলে হবে কি, লেটার বা রিপোর্ট লিখলে হবে কি, বলো, ন্যারেটিভ ফর্ম। আর যদি এসে লিখি তখন কি লিখবো? এসে হলে কি দিতে পারি আমি? ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ। তো এই জন্য আমি একবারে বলেছি কি, ন্যারেটিভ ডেসক্রিপটিভ ফর্ম আমি ইউজ করতে পারি।
যাতে করে কি হয়, সো দ্যাট দ্য ইনসিডেন্ট বিকামস ক্লিয়ার অ্যান্ড রিয়েলিস্টিক। কারণ এখানে একটা ইনসিডেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু একটা ঘটনার কথা বলা হচ্ছে, যাতে এই ঘটনাটা আমার রিডারদের কাছে কেমন হয়, ক্লিয়ার এবং রিয়েলিস্টিক হয়। এটা হচ্ছে কিসের জন্য লিখতেছি আমি, ফর্মের জন্য। যা এখানে আমার প্রশ্ন করা হয়েছে যে তুমি কোন ফর্ম ইউজ করবে, এই জায়গায় বলছে না, দেখো হোয়াট উড বি দ্য ফর্ম, তাহলে হোয়াট উড বি দ্য ফর্ম, তাহলে এখানে ফর্ম হচ্ছে কি, রোড অ্যাক্সিডেন্টের জন্য ফর্ম হচ্ছে কি, ডেসক্রিপটিভ অর ন্যারেটিভ। narrative তাই তো, Narrative ডেসক্রিপটিভও disc. হতে পারে, ন্যারেটিভও হতে পারে। এটা এখন কি ধরনের তুমি রাইটিং করবা তার উপর ডিপেন্ড করে তুমি এটার মধ্যে একটা ইউজ করবা। এবং এই পদ্ধতি আমি কেন ইউজ করছি, কারণ এইভাবে লিখলে পারে আমি ঘটনাটা সম্পর্কে আমার রিডারদের কাছে ক্লিয়ারলি কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। কি কথা বোঝা গেছে? এইবার বলা হচ্ছে স্টাইলটা কেমন হবে। স্টাইল মানে আমরা প্রধানত যে বিষয়টা বুঝি সেটা হলো, দেখো স্টাইল বলতে আমরা প্রধানত যে ব্যাপারটা বুঝি সেটা হলো ফর্মাল ইনফর্মাল। ঠিক আছে, তো ফর্মাল এবং ইনফর্মাল এই দুটাকে বেশি করে মনে রাখবো। আর সাথে সাথে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, একাডেমিক ল্যাঙ্গুয়েজ হবে নাকি সিম্পল ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, তো তুমি এটা বর্ণনা করতে গিয়ে কি ফ্যাক্ট ইউজ করবা না কি ইউজ করবা, এরকম প্রচুর মানে কয়েক ধরনের কিন্তু স্টাইল আমরা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটু মনে রাখি এখানে কি কি বলা আছে, দেখো সিম্পল, ফর্মাল, ক্লিয়ার, অবজেক্টিভ, ফ্যাকচুয়াল, ভিভিড। এখানে ইনফর্মালও হতে পারে। আমি একটু বাদ কাছে দেখো, এটা কি ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে বলো। আমি যখন রোড অ্যাক্সিডেন্ট লেটার হিসাবে লিখবো আমার বন্ধুর কাছে, তখন কি সেটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে বলো তো? informal ইনফর্মাল হবে। কিন্তু যখন তুমি এটা রিপোর্ট আকারে লিখবা, রিপোর্ট আকারে লিখবা ডেসক্রিপটিভ হিসাবে, তখন কি হবে, এটা ফর্মাল ফর্মাল হবে। ঠিক আছে, তো এই জন্য মানে অটোমেটিক আমি মানে তুমি কার উদ্দেশ্যে লিখছো, তাই তো, তোমার টার্গেট অডিয়েন্সকে, এবং সেক্ষেত্রে তোমার রিলেশনশিপটা কি, এবং তার সাথে কথা বলতে গিয়ে তুমি কোন পন্থা ইউজ করবা, সেগুলোর উপর ডিপেন্ড করে এটা ফর্মাল ইনফর্মাল হতে পারে। সিম্পল কথাগুলো তো অটোমেটিক আসবে। তো এখানে সেই বিষয়ে দেখানো হয়েছে, দেখো যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে দেখো, যে পরীক্ষার জন্য এইভাবে আমরা বাক্যটা লিখতে পারি যে মাই স্টাইল উইল বি ফর্মাল, সিম্পল অ্যান্ড ফ্যাকচুয়াল। কারণ আমি যখন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতেছি, তাই না, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, তখন ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই সিম্পল হবে, তাই তো, এবং জি এখানে আমি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এবং এখানে ফ্যাক্ট ইউজ করব। আমি কিছু কি, এটা কি ইমাজিনেটরি হবে নাকি ফ্যাকচুয়াল হবে বলো? হুম, ফ্যাকচুয়াল হ্যাঁ ফ্যাকচুয়াল হবে। ফ্যাকচুয়াল আমার এখানে আসলে ইমাজিনারি, ঠিক আছে, তো মানে কাল্পনিক কোনো গল্প কাহিনী আছে কিনা, এখানে কিছু কিছু আছে যেগুলো কাল্পনিক গল্প কাহিনী আসতেও পারে। ফ্যাকচুয়ালের বাংলাটা কি তাইলে? ফ্যাক্ট মানে কি, সত্য ঘটনা, ফ্যাক্ট থেকে আসছে ফ্যাকচুয়াল, হ্যাঁ তাই তো। ফ্যাকচুয়াল বুঝতে পারছি। হ্যাঁ বাস্তব হ্যাঁ, ফ্যাকচুয়াল মানে কি, যেখানে তুমি বাস্তবিক বা রিয়েল ঘটনাগুলোকে উল্লেখ করবা। তাহলে রোড অ্যাক্সিডেন্ট করতে উল্লেখ গিয়ে তুমি কি কি করবা, বানানো গল্প বলতে পারবা? না স্যার ফ্যাকচুয়াল হ্যাঁ, এখানে তাহলে এইটা তাই বলছে, কারণ কি, বিকজ সাচ আ টপিক রিকোয়ার্স অ্যাকুরেসি এন্ড ক্ল্যারিটি। কারণ এই জাতীয় টপিক লিখতে গেলে আমাকে অ্যাকুরেট মানে ইনফরমেশন দিতে হবে এবং ক্লিয়ার ইনফরমেশন দিতে হবে। এরপর আসতে তাহলে কি হলো, আমি স্টাইল বলতে প্রধানত ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে, ল্যাঙ্গুয়েজটা সিম্পল হবে নাকি কমপ্লেক্স হবে নাকি একাডেমিক হবে, সেই বিষয়গুলো দেখতে হবে। আমি আসলে দ্রুত লিখতে কিছু কিছু কথা মাথা থেকে চলে গেছে, আমি এটা আবার ক্লিয়ার করে রাখবার রিভিশন করতে হবে হচ্ছে। আচ্ছা যাও, তারপর হচ্ছে ভয়েসটা কেমন হবে। ভয়েসটা মানে হলো কোন পার্সন পার্সপেক্টিভে তুমি লিখবা, তাই তো। তুমি যখন তোমার বন্ধুর কাছে চিঠি লিখবা, মানে তুমি যখন তোমার বন্ধুর কাছে চিঠি হিসাবে রোড অ্যাক্সিডেন্ট লিখবা, তখন কি তুমি তোমার ভিতরের কথাগুলো বলবা না, তখন আমি হবে না, এরকম ফার্স্ট পার্সন হবে না বলো তো। জি স্যার তখন আই স ইত্যাদি ইত্যাদি এরকম, তখন ভয়েসটা হয়ে যাচ্ছে কি বলো তো, ভয়েসটা হয়ে যাচ্ছে কি সাবজেক্টিভ ভয়েস। আর যখন আমি থার্ড পার্সন করব, মানে এটা যখন রিপোর্ট হবে, রিপোর্টার তো আর তখন নিজের যা দেখছে তা বলবে না নাকি, বরং প্র্যাকটিক্যালি যেটা ঘটে গেছে তখন সেটা থার্ড পার্সন ভিউ দিয়ে লিখবে। তাহলে থার্ড পার্সন যদি হয় তখন আমরা লিখবো হচ্ছে অবজেক্টিভ ভয়েস। এসে বা হচ্ছে রিপোর্টগুলোকে আমরা থার্ড পার্সন ভয়েস মানে অবজেক্টিভ ভয়েসে লিখি, থার্ড পার্সন পার্সপেক্টিভে লিখি। আর একটা বিষয় হলো, তুমি এইগুলো লিখতে গিয়ে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বেশি ইউজ করবা, ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েস বেশি ইউজ করবা নাকি প্যাসিভ ভয়েসে বেশি ইউজ করবা। এইখানে যেটা বলা হচ্ছে, পরীক্ষায় সাধারণত থার্ড পার্সন পার্সপেক্টিভে মানে অবজেক্টিভ ভয়েসে যদি লেখো, সেটা অবশ্য নির্ভর করতেছে,
সেটা নির্ভর করছে তুমি কেমন লিখবা, মানে কোন উদ্দেশ্যে। যেহেতু আমি রোড অ্যাক্সিডেন্টের উদাহরণ দিয়ে এটা ইউজ করেছি, এই জন্য এখানে এই কথাটা এসেছে। তাহলে রোড অ্যাক্সিডেন্ট যদি আমি এসে বা রিপোর্ট হিসাবে লিখি, তখন আমরা প্রধানত এখানে থার্ড পারসন এবং অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করব। ঠিক আছে তো? তবে প্যাসিভ ভয়েসে এর ভিতরে থাকতে পারে, প্যাসিভ ভয়েসে এর ভিতরে থাকতে পারে। ঠিক আছে? যেমন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে গেলে আমি আমি কি করব, যে আই উইল ইউজ আ থার্ড পারসন অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে তো? দেখো, থার্ড পারসন অ্যাক্টিভ ভয়েস টু মেইনটেইন অবজেক্টিভিটি অ্যান্ড প্রেজেন্ট দ্য ইভেন্ট ডিরেক্টলি। ঠিক আছে তো? তাহলে দেখো, অবজেক্টিভিটি মেইনটেইন করার জন্য আমরা প্রধানত কোন পারসন ইউজ করি বলো? থার্ড পারসন। থার্ড পারসন ইউজ করি। ঠিক আছে তো? এবং আমাদের লেখাটাকে আরো বেশি ডিরেক্ট করার জন্য, দেখো, ডিরেক্ট করার জন্য, কারণ আমরা জানি প্যাসিভ হলে পারে ইনডাইরেক্ট লাগে, আর যদি অ্যাক্টিভে লিখি তখন কেমন হয় বিষয়টা, ঘটনাগুলো direct হয়। যেমন আকার হিট আ ম্যান, আকার হিট আ ম্যান, তাহলে একটা কার একজন মানুষকে হিট করে, তাহলে কি ডাইরেক্ট বলা হচ্ছে না বিষয়টা, যে জি স্যার। এজেন্ট সাবজেক্টে বসেছে এবং ডাইরেক্ট অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু যখন বললাম আ ম্যান ওয়াজ হিট বাই আ কার, আ ম্যান ওয়াজ হিট বাই আ কার, কোনটা শুনতে ভালো লাগছে, কোনটা ভালো লাগছে শুনতে এখানে বলো? A car hit a man. হ্যাঁ, আকার হিট আ ম্যান, তাই তো? একটা গাড়ি একটা মানে মানুষকে কি হলো, হিট করলো, আঘাত করলো, এই কথাটা শুনতে পারে। তার জন্য বলা হচ্ছে যে আমি যখন প্রেজেন্টটা আমার ডিরেক্টলি করব, তখন আবার অবশ্যই আমি প্যাসিভ ভয়েসে না করে অ্যাক্টিভ ভয়েসে করব, এবং থার্ড পারসন দিব, কারণ আমার অবজেক্টিভিটি থাকবে, কারণ এই ঘটনাটা আমার না। ঠিক আছে তো? তবে যদি লেটার লিখতে যাই, তখন আমাকে আবার সাবজেক্টিভে লিখতে হবে। মানে তুমি কোন ধরনের ফর্মে লিখতেছো সেটা নির্ভর করবে তুমি টার্গেট অডিয়েন্সকে কিভাবে, কোন স্ট্রাকচারে তুমি লেখাটা দিবা। ওই যে তিনটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে আমি কি এটা দিয়ে এসে লিখবো, আমি কি এটা দিয়ে কোনো রিপোর্ট লিখবো, নাকি এটা দিয়ে আমি কোনো লেটার লিখবো। ঠিক আছে তো? লেটার থাকলে অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ হয়ে যায়, আর বাকিগুলো সব অধিকাংশ অবজেক্টিভ হয়, মনে হয়। তবে এস এর ক্ষেত্রে আমরা জানি যদি ন্যারেটিভ হয়, ঘটনার মতো হয়, তাহলে সেটা আবার সাবজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু সাইলেন্ট করলাম, হ্যাঁ, আজানটা শেষ হয়ে যায়। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো ধরো আমি প্রথমে তোমাদের আর একটা টপিক বললাম। ঠিক আছে? সে মনে করো এনভায়রনমেন্টাল পলিউশন। প্রথমে হচ্ছে এটার ফর্ম কি কি হতে পারে, আমরা জাস্ট একটু আইডিয়া করে নিই ফর্মটা কি হতে পারে। এটা কি কি হতে পারে? ডেসক্রিপটিভ। আমি আগে ভাববো যে আমি এই তিনটার ভিতরে কি কি হিসাবে সেটা লিখতে পারি। আমি তো রিপোর্ট আর এসে হিসাবে লিখতে পারি, লেটার হিসাবে খুব একটা আমরা লিখি না এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, লিখি বলো? না স্যার। হ্যাঁ, অতএব লেটার না মানে আমি ধরে নিব পুরো এটা হবে কি আমার এসে, রিপোর্ট, এগুলো হবে কি ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ অথবা কি এক্সপোজিটরি, তারপরে কি দিব আমি ফর্মের পর কি স্টাইল। স্টাইল, স্টাইলটা কি কি হবে এখানে, কি ইনফর্মাল হওয়ার সম্ভাবনা আছে নাকি ফর্মাল হবে বলো? ফর্মাল। Formal. এটা আমি অবশ্যই দিব হচ্ছে ফর্মাল। এবং এনভায়রনমেন্ট পলিউশন এটা অনেকটা একাডেমিক বিষয় তো থাকতে পারে নাকি? হুম, জি স্যার। আমি চাইলে একাডেমিকও নিয়ে আসতে পারি, ধরলাম এটা ফর্মাল। আর ফর্মাল যখন হবে তখন মনে রাখবা ভয়েস হবে কি থার্ড পারসন, এবং কি হবে বলো তো? থার্ড পারসন মানে অবজেক্টিভ, তাই তো? অবজেক্টিভ। অবজেক্টিভ ভয়েস হবে। এই তিনটা জিনিস তোমাকে প্রথমত ধরতে পারতে হবে, যে যে কোনো রাইটিং যখনই আমি ভাববো যে আমার ফর্মটা কি হতে পারে, যে ফর্ম ডেসক্রিপটিভ বা এক্সপোজিটরি এসে বা এরকম কিছু একটা হতে পারে। এসেই বেশিরভাগ দিবা তোমরা, খুব রেয়ার কেসে আছে যে রিসার্চ রিপোর্ট বা এগুলো রিপোর্ট হয়। ঠিক আছে তো? আর লেটারও অধিকাংশ ক্ষেত্রে আমরা এসে, তো যদিও তোমাদের বইয়ে কিন্তু প্যারাগ্রাফ এবং এসের কথাটা বেশি বলা আছে, তবে প্যারাগ্রাফটা যত সম্ভব এড়িয়ে যাবো। আমি আবারও বলছি, কারণ প্যারাগ্রাফ কোনো প্র্যাকটিক্যাল রাইটিং এর মধ্যে পড়ে না, মনে থাকবে তো? আরেকটা বলি, দেখো এইটুকু জিনিস বুঝতে পারছো সবাই নাকি? কোনো কারো কথা আছে? হুম, জি স্যার। আচ্ছা। এরপর যদি আমি বলি, একটু মিউট রাখো, তোমাদের কারো কারো আনমিউট, মানে বাইরে থেকে সাউন্ড আসছে, এটা হচ্ছে বড় বড় কথা।
আমি যদি এখন বলি হচ্ছে একাডেমিকের বিষয়টা দিই, হ্যাঁ, যে জন মিল্টন অ্যাজ অ্যান এপিক পয়েট, এটা কি হতে পারে বলো? প্রথমত ফর্ম কি হতে পারে এটার? ডেসক্রিপটিভ। এটা অবশ্যই ডেসক্রিপটিভ হবে। এবং ডেসক্রিপটিভ হিসেবে আমি এটা নিয়ে কি লিখতে পারি বলো? এসে এসে লিখতে পারি, হ্যাঁ, এটা ডেসক্রিপটিভ এসে হবে মনে করো। তারপর এটা আমি স্টাইল কি দিতে পারি, ফর্মাল নাকি ফর্মাল 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 এবং একাডেমিক দিলে ভালো হয় নাকি? একাডেমি। সিম্পল না দিয়ে একাডেমিক ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, ফর্মাল। স্যার এটা তো রিসার্চ পেপারও হইতে পারে। তারপর ভয়েস কেমন হবে? থার্ড পার্সন আর থার্ড অবজেক্টিভ। পারসন পার্সপেক্টিভ হবে, এটা আমার কোনো ঘটনা না, তাই না? আমাদের থার্ড পারসন মানে কি, এটা হবে কি অবজেক্টিভ। এইটা। এরপর স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমাকে একটু ওই ভয়েসটা একটু আবার বোঝাই দেন না, যে ফার্স্ট পারসন সাবজেক্টিভ আর থার্ড পারসন অবজেক্টিভটা। এই সাবজেক্টিভ অবজেক্টিভ এতদিনে বোঝোনি এখনো? স্যার এইটা তো বুঝছি, কিন্তু এই যে এইখানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি ক্লিয়ার না। হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো। সাবজেক্টিভ মানে কি তুমি আমাকে বলো, যে সাবজেক্টিভ মানে তুমি কি বলো, বলো তো সাবজেক্টিভ মানে কি? মানে সাবজেক্টিভ মানে আই, মানে আমি যেটা ইয়ে করব ওইটা। হ্যাঁ, তা তুমি কি জন মিল্টন তুমি নিজে? না স্যার। তুমি যখন তোমার ফিলিং, তোমার ঘটনা, তোমার বিষয় ইনক্লুড করবে, তখন হবে সেটা সাবজেক্টিভ। জি স্যার, বুঝতে পারছি। আমরা কি যখন এসে পড়েছিলাম ন্যারেটিভ এসে কি কি হয়, ন্যারেটিভ গুলো, ন্যারেটিভ মানে কি? ন্যারেটিভ গুলো সাবজেক্টিভ। হ্যাঁ, তোমার কোনো সাবজেক্ট। ঘটনা তোমার সাথে ঘটেছে, আ জার্নি বাই ট্রেন, তাই তো, আই হ্যাভ মেড মাই ভিজিট টু আ হিস্ট্রিক্যাল প্লেস, মাই এম ইন লাইফ, তাই তো। তারপর হচ্ছে মাই ফেভারিট টিচার, এগুলো হবে কি বলো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। এগুলো সাবজেক্টিভ, কারণ তুমি তোমার বিষয়টাকে বর্ণনা করছো। আমরা পোয়েট্রি পড়তে গিয়ে কি সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝি নাই বলো? হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার। অন ইজ Yes, sir. ব্লাইন্ডনেস, এটা কি জাতীয় কবিতা? অন ইজ ব্লাইন্ডনেস সাবজেক্টিভ। সাবজেক্টিভ, Subjective. রাইটার তার নিজস্ব ফিলিং বর্ণনা করছে, তাই না? হ্যাঁ, তা স্পিকার যিনি হবেন বা যিনি রাইটার হবেন, যখন সে তার নিজস্ব ফিলিং, নিজের অবস্থানটা বর্ণনা করবেন, তাই তো, নিজের এক্সপিরিয়েন্স বর্ণনা করবেন, নিজের ঘটনাগুলোকে বর্ণনা করবেন, তখন হবে কি সাবজেক্টিভ। সাবজেক্টিভ। এবং Subjective. সেখানে আই, আমি, আমার এই কথাগুলো নিয়ে আসবো। আর যখন জন মিল্টন অ্যাজ অ্যান এপিক পয়েট এটা লিখবো, তখন কি তোমার কথা নিয়ে আসবে এই জায়গায় বলো? না। নাকি না। পিপল বা পৃথিবী কিভাবে তাকে চেনে, কিভাবে তার সম্পর্কে আমরা জেনেছি, সেই বিষয়টা আমরা তুলে ধরবো। এবং এই ক্ষেত্রে কখনোই আমরা আই বা এরকম কিছু নিয়ে আসি না, আনি বলো? না স্যার। তুমি কি তোমার মতামত দিবা? জন মিল্টনকে এপিক পয়েট দিতে কি তুমি তোমার মতামত দিবা? না স্যার। নাকি এপিক পয়েট হিসাবে তার যে ফিচারগুলো তুমি যা জেনেছো সেইগুলোই তুমি দিবা নাকি? আর এগুলো তো তোমার না, জি। এগুলো কি তোমার বলো? না স্যার। হ্যাঁ, না। তো এই হচ্ছে মেইনলি ব্যাপারগুলো। কি কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কথা আছে এই পর্যন্ত? স্যার এটা রিসার্চ পেপার হয় না? জন মিল্টন, হ্যাঁ তুমি দিবা। এখন যদি মনে হয় যে এপিক পয়েন্ট হিসেবে তুমি এখন রিসার্চ করবা, তাহলে দিতে পারো, রিসার্চ পেপার দিতে পারো, হবে না কেন? অবশ্যই রিসার্চ পেপারও হবে। তুমি দিতে পারবে না? আমি বললাম যে আমি তোমাকে বলেছি যে তুমি একের অধিক দিবা, আমি জাস্ট একটা টপিক হিসাবে এখানে ধরে নিলাম যে তুমি একটাকে ফোকাস করবা, একটাকে ফোকাস করে দিবা, ঠিক আছে তো? নাকি বোঝনি আমার কথা? বুঝতে বুঝতে পারছি। পারছি। তুমি একটা রাইটিং আগে ফোকাস করবা, দিয়ে সেই হিসাবে তুমি আলোচনা করবা যে আমি এটা নিয়ে এই বিষয়ে এই হিসাব লিখতে চাচ্ছি। কারণ তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি যখন এটা লিখবা, তাই তো, তোমার রাইটিং এ তুমি কি ফর্ম ইউজ করবা, কি স্টাইল ইউজ করবা, কি ভয়েস ইউজ করবা বলো। এই হচ্ছে মোটামুটি এই বিষয়ে। আর এখানে ঘাচায় বাচায় আর কিচ্ছু বলার নেই। এইটুকুর মধ্যে যদি বুঝে থাকো তাহলে বুঝবো যে
ভালো করে বুঝতে পেরেছো। আর যদি তাও না বুঝো তাহলে আর বাড়তি করে বলতে গেলে এটা একদম তিতো হয়ে যাবে, ঠিক আছে? তো টক জিনিস তিতো হয়ে যাবে এবার, ঠিক আছে? এখন এই একই কথা আমাকে বারবার বলতে হচ্ছে নাকি? হুম। এখন ধরো এরকম একটা পরীক্ষায় তোমার একটা প্রশ্ন আসলো, মনে করো যে হোয়াট উড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল অফ আ রাইটিং অন দ্য ফলোইং টপিক রোড অ্যাক্সিডেন্ট। তুমি যখন পরীক্ষায় লিখবা তখন এইভাবে একটা গুছিয়ে লিখতে হবে। আমি তো জাস্ট এখানে সংক্ষেপে তোমাদের বিষয়গুলোকে ধরালাম যে এটাকে এরকম এরকম ভাবে আমরা বলবো। এখন এইটাকে তো আর এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে হবে বলো, নাকি একটু একটু বর্ণনা করে মোটামুটি 4 মার্কের জন্য সুন্দর একটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে হবে, তাই না? বর্ণনা করে লিখতে হ্যাঁ, হবে। একটা মোটামুটি একটা প্যারাগ্রাফ ফরম্যাটে তোমাকে লিখতে হবে। তাহলে এটা যখন তুমি লিখবা তখন কিভাবে লিখবা, এখানে একটা দেখিয়েছি, তোমরা একটু সবাই পড়ো দেখি কি কি বলে এটাকে। তারপর দেখো যে হোয়েন বা হোয়াইল রাইটিং অন দ্য টপিক, সরি কোথায় গেল, দেখো হোয়াইল রাইটিং অন দ্য টপিক রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট টপিকটা নিয়ে যখন আমি লিখবো তখন আমি কি করবো এই জায়গায়, আই উইল ইউজ দ্য ন্যারেটিভ ডেসক্রিপটিভ ফর্ম সো দ্যাট দ্য ইনসিডেন্টস বিকাম রিয়েলিস্টিক অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে তো? এবং দ্য স্টাইল অফ মাই রাইটিং উইল রিমেন ফর্মাল, সিম্পল অ্যান্ড ফ্যাকচুয়াল। কারণ কি, বিকজ আ রোড অ্যাক্সিডেন্ট রিকোয়ার্স ক্লিয়ার অ্যান্ড আনবায়াসড প্রেজেন্টেশন। তারপর হচ্ছে আই উইল ইউজ আ থার্ড পারসন অ্যাক্টিভ ভয়েস হুইচ হেল্পস টু মেনটেন অবজেক্টিভিটি অ্যান্ড মেক্স দ্য ডেসক্রিপশন ডিরেক্ট, ভিভিড অ্যান্ড ইফেক্টিভ। মানে এরকমভাবে তোমাকে একটু বর্ণনা করতে হবে যে আমি এটা কেন লিখতে চাই, আমি কেন থার্ড পারসনে লিখবো, কেন আমি আমার রাইটিংটায় ফর্মাল সিম্পল ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করব, আমি কেন এটাকে ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ ফর্মে লিখবো, কেন, তার একটা কারণ সহ তুমি এগুলো বর্ণনা করবা। অতএব এই যে দিস কম্বিনেশন অফ ফর্ম, স্টাইল অ্যান্ড ভয়েস, তাহলে এইভাবে যদি আমি ফর্ম, স্টাইল এবং ভয়েসটাকে কম্বাইন করে আমি যদি লিখি তখন হবে কি, উইল প্রেজেন্ট দ্য ইভেন্ট অ্যাকুরেটলি ফর দ্য রিডার। তাহলে কি কি হবে, আমি যে বিষয়টা নিয়ে লিখছি সেটা রিডারদের সামনে কেমন ভাবে অ্যাকুরেটলি প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, এইভাবে। তুমি কি এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কিছু লিখছো, নাকি তুমি লেখার সময় কি ইউজ করবা সেটা লিখছো এই জায়গায়, বলো কোনটা? কি আমি ইউজ লিখার করবেন? সময় হ্যাঁ, তুমি কোন কি ইউজ ফন্টটা ইউজ করে লিখবা সেটার কথা এখানে বলা আছে। এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা কিছুই লিখি নাই, শুধু রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমি যখন ব্যক্তিগত ভাবে লিখবো তখন ফরম্যাটিভ বিষয়গুলো আমি কি কি নিব সেটা এখানে জানিয়ে দিলাম একজনকে, যে আমি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে গিয়ে এই ফর্ম, এই স্টাইল এবং এই ভয়েস মিললে আমি ইউজ করব। কি কথা বুঝতে পারছো? স্যার, জি স্যার। আনবেসড প্রেজেন্টেশন বলতে কি বোঝায়? হ্যাঁ বলো। আনবায়াসড মানে হচ্ছে আনবেন পক্ষপাতহীন। ও আনবেসড আনবায়াসড মানে কি, বায়াস মানে কি পক্ষপাতপূর্ণ, মানে কারো পক্ষ নেওয়া। আর আনবায়াসড মানে কি, পক্ষপাতহীন, এই তো কারো পক্ষে না গিয়ে বা কারো মতামত শুনে এসে না, নিজের মতো নিউট্রাল, করে ডাইরেক্ট বর্ণনা করা। নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ। হ্যাঁ, কি বুঝতে পারছো? এবার আমরা যদি এটাতে দেখি এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি আমি লিখতে যাই তখন কি হচ্ছে দেখো, যে when writing on the topic environmental pollution I will use an expository form। কিসের জন্য, কি করার জন্য, টু এক্সপ্লেইন এনভায়রনমেন্ট পলিউশনের কারণ, ইফেক্ট এবং পসিবল সলিউশন। মানে আমি একটা এসে লিখতে যাই আর যাই লিখতে যাই আমি তো এই তিনটা জিনিসই আনবো নাকি, যে পলিউশনের কারণ কি, পলিউশনের ফলাফল কি এবং এর কোনো সলিউশন আছে কিনা। তাহলে এটা করার জন্য আমি কি কি করবো, এক্সপোজিটরি ফর্ম ইউজ করব। এখন এই জায়গাতে তুমি ইন এসে ফরম্যাট বা এরকম একটা কিছু বলতে পারো, ওটা দিলেও চলবে না দিলেও চলবে। এরপর যেটা বলা হচ্ছে মাই রাইটিং স্টাইল উইল বি ফর্মাল, এখানে হবে কি, এটা নিশ্চয়ই ফর্মাল হবে নাকি, লজিক্যাল জি হবে স্যার। এবং ইনফরমেটিভ হবে, এখানে তথ্যবহুল হবে, সো দ্যাট রিডার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য সিরিয়াসনেস অফ দ্য ইস্যু, যাতে এই বিষয়টা নিয়ে রিডার ভালো করে বুঝতে পারে। আই উইল ইউজ ক্লিয়ার প্যারাগ্রাফস উইথ টপিক সেন্টেন্স অ্যান্ড সাপোর্টিং এক্সাম্পলস, মানে আমি যখন আমার এসেটা লিখবো তখন এগুলো থাকবে। এবার হচ্ছে টু কিপ দ্য রাইটিং অবজেক্টিভ, এবং এটা নিশ্চয়ই অবজেক্টিভ হবে নাকি, রাইটিংটা হবে কি অবজেক্টিভ না? জি স্যার। তাহলে অবজেক্টিভ করতে হলে কি করতে হবে, তোমাকে নিশ্চয়ই থার্ড পারসন ইউজ করতে হবে। তাহলে আই উইল ইউজ আ থার্ড পারসন অ্যাক্টিভ ভয়েস হুইচ হেল্পস প্রেজেন্ট ফ্যাক্টস ডিরেক্টলি অ্যান্ড উইদাউট পার্সোনাল বায়াস। দেখো, হ্যাঁ, যেহেতু আমি আমার মতামত দিয়ে লিখবো না, কারণ এটা অবজেক্টিভ মানে কি, আমি এখানে নেই, আমার কোনো বায়াস এখানে আসবে না, আমি আমার মতামত দিব না, বরং আমি সরাসরি যে সকল তথ্যগুলো পাবো, ফ্যাক্টগুলো পাবো, সেগুলোকে আমি এখানে প্রেজেন্ট করব। সুতরাং এইভাবে যদি আমি লিখি তাহলে ওভারঅল দ্য ফর্ম, স্টাইল অ্যান্ড ভয়েস উইল মেক দ্য রাইটিং অ্যানালিটিক্যাল, অর্গানাইজড এবং ইফেক্টিভ।
তাহলে এইভাবে আমি এই ফর্ম, স্টাইল বা ভয়েস নিয়ে যদি আমি লিখি, তাহলে আমার লেখাটা এরকম কি হবে, অ্যানালিটিক্যাল হবে, অর্গানাইজড হবে এবং রিডারের কাছে বোধগম্য হবে এবং ইফেক্টিভ হবে। এইভাবে তোমাকে কি করতে হবে, এটা গুছিয়ে একটা সুন্দর উপস্থাপনা দিতে হবে। কি কথা বুঝতে পারছো? জি আচ্ছা, এবার মনে করো আমি লিখলাম হচ্ছে কি মেমোরেবল ডে, ওই যে, তাই তো, মাই কি যেন বলে, ফার্স্ট ডে অ্যাট কলেজ বাই স্কুল, আর জার্নি বাই ট্রেন, তাই তো, মাই জার্নি টু হিস্ট্রিক্যাল প্লেস, এগুলো যদি হয় একটা মেমোরিয়াল ডে, তাহলে মেমোরেবল ডে কার? আমার নিশ্চয়ই, আমার আমার না? তাহলে এটা হবে কি, হুম নিশ্চয়ই আমার সাবজেক্টিভ হবে, তাই তো? সাবজেক্টিভ হ্যাঁ, এবং তারপরে হচ্ছে তুমি এখানে নিশ্চয়ই ন্যারেটিভ ইউজ করবা, বর্ণনা করবা তোমার ঘটনাগুলো, তাই না, জি মেমোরেবল স্যার কেন, ঠিক আছে? এই, এবং এক্ষেত্রে মোটামুটি যদি তুমি কিভাবে লিখতেছো তার উপর ডিপেন্ড করে ফর্মাল ইনফর্মাল উভয় ল্যাঙ্গুয়েজ তুমি এখানে ইউজ করতে পারতেছো কিন্তু, ঠিক আছে? তুমি কাদের জানাচ্ছ বা কি উদ্দেশ্যে লিখতেছো তার উপর ডিপেন্ড করে। তাহলে এইটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো বলছে ফর দ্য টপিক আ মেমোরেবল ডে আই উইল ইউজ আ ন্যারেটিভ ফর্ম বিকজ ইট উইজ অ্যালাউ মি, দেখো আমাকে আমার বর্ণনা করতে ইচ্ছা কি করে, তাই না, ইট অ্যালাউস মি টু টেল দ্য ইভেন্ট অ্যাজ আ পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ এটা হবে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। The style of my writing will be lively, descriptive, and expressive, so that the emotion and detail of the memory can be felt by the reader. তো এখানে তুমি এটা ইনফর্মাল ওয়েতে ইউজ করতে হচ্ছে, লাইভলি, ডেসক্রিপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ, মানে এটা হচ্ছে একটা ইনফর্মাল রাইটিং কিন্তু, ঠিক আছে? তো আই উইল ডেসক্রাইব দ্য সেটিং, মাই ফিলিংস অ্যান্ড সিকোয়েন্স অফ ইভেন্ট ইন ভিভিড ল্যাঙ্গুয়েজ, আমি সিম্পল ভিভিড ল্যাঙ্গুয়েজে এটাকে উপস্থাপন করব। এবং এই টপিকটা যেহেতু পার্সোনাল, তখন এটা কি ফার্স্ট পার্সন হবে না থার্ড পার্সন হবে বলো তো? হুম, ফার্স্ট পারসন এটা ফার্স্ট পার্সন অ্যাক্টিভ ভয়েসে আমি লিখবো, হুইচ মেক্স দ্য রাইটিং মোর ন্যাচারাল অ্যান্ড এনগেজ। যখন আমি পার্সোনাল বলেছি, পার্সোনাল মানে হচ্ছে সাবজেক্টিভ ভয়েস, ঠিক আছে? তো অতএব এইভাবে যদি আমি লিখি, দিস অ্যাপ্রোচ উইল মেক দ্য ন্যারেটিভ ক্লিয়ার, হার্টফেল্ট এবং রিলেটেবল। তাহলে এই অ্যাপ্রোচে বা এই সিস্টেমে যদি আমি লিখি, তাহলে আমার বর্ণনাটা, আমার ঘটনাটা রিডারের কাছে ক্লিয়ার হবে, মানে কি হার্টফেল্ট মানে কি, তার অন্তর দিয়ে ফিল করতে পারবে এবং বর্ণনা মতো হবে আর কি। এই তো এইভাবে তোমাকে করতে হবে কি, বিষয়গুলোকে জানাতে হবে যে আমি টপিকটা ধরার সাথে সাথেই এইখানে তুমি ডেসক্রিপশনটা যেভাবেই করো না কেন, তোমার তিনটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, যে আমি ফর্মটা কি ইউজ করবো, ন্যারেটিভ না ডেসক্রিপটিভ না এক্সপোজিটরি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ফর্মাল ইনফর্মাল, তাই তো, সিম্পল, তারপর হচ্ছে এক্সপ্রেসিভ, ডেসক্রিপটিভ, লাইভলি ইত্যাদি ইত্যাদি, তারপর হচ্ছে সাবজেক্টিভ ভয়েস নাকি অবজেক্টিভ ভয়েসে হবে, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এই তিনটা জিনিস তোমাকে এনে বর্ণনা করতে হবে, ঠিক আছে? জি স্যার আচ্ছা, এবার ধরো ড্রাগ অ্যাডিকশন, এটা নিয়ে কি হবে বলো, ড্রাগ অ্যাডিকশনটা তুমি প্রথমে বলো এটা কি হবে, কি কি হবে? এসে হ্যাঁ, এটা এসে, তাহলে এটা কি ধরনের এসে লিখবা? এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, হ্যাঁ, এটা এক্সপোজিটরি হবে নিশ্চয়ই, তাই না, ডেসক্রিপটিভ এক্সপোজিটরি হবে। তারপর এটা ইয়েস স্যার ফর্মাল না বলেছেন, ইনফর্মাল হবে বলো, ফ্যাকচুয়াল ইনফর্মাল কোনটা হবে? নরমাল আর ফ্যাকচুয়াল। ফর্মাল হবে ইনফরমেটিভ বা ফ্যাকচুয়াল, তাই তো, ফর্মাল হবে, ইনফরমেটিভ হবে, ফ্যাকচুয়াল হবে, কারণ এখানে তুমি ড্রাগ অ্যাডিকশনের বিষয়গুলো, ইনফরমেশনগুলো দিবা। তারপর এটা ভয়েস কি কি হবে, ভয়েস থার্ড পারসন অবজেক্টিভ, আমি আমার মনের কথা বলবো না, আমি ফ্যাক্টগুলোকে রিপ্রেজেন্ট করব। অবজেক্টিভ হলে পারে হবে কি, থার্ড পারসন হলে এখানে বায়াসনেসটা আসবে না, কারণ যখনই ন্যারেটিভ হবে তখনই বায়াসনেস আসবে, আমি আমার মতামত, আমার ঘটনা দিব, ঠিক আছে? তো দেখি এখানে কি বলে, দেখো এই যে, while writing on the topic drug addiction I will use an expository analytical form to discuss the reasons and harmful effects of addiction. দেখো এই যে, my style will be formal, serious and informative because the topic deals with a major social problem. I will present facts, examples and logical argument in a clear manner. এবং এটা যেহেতু অবজেক্টিভ, টু কিপ দ্য রাইটিং অবজেক্টিভ I will use a third person active voice so that ideas are presented convincingly without personal bias. এই যে নিজস্বতা থাকবে নাকি, this combination will help me write a well organized and meaningful discussion. এতে আমি একটা ওয়েল অর্গানাইজড এবং মিনিংফুল ডিসকাশন দিতে পারবো। এইটা কথা বুঝতে পারছো? জি স্যার ওকে, তারপর দেখো যদি আমরা ক্লাইমেট চেঞ্জে যাই, ওইটাই এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, ফর্মাল, তাই তো, এভিডেন্স বেস, ইনফরমেটিভ, তারপর ফ্যাক্ট থাকবে, ডেটা থাকবে, তেই থাকবে, থার্ড পারসন হবে, অ্যাক্টিভ ভয়েস টু মেইনটেইন অবজেক্টিভিটি এবং এক্সপ্লেনেশন স্ট্রঙ্গার। এইভাবে লিখলে পারে রিডারের কাছে এই টপিকটা বুঝতে সহজ। এই
দেখো পড়তে পড়তে তোমার ভিতরে একটা ফর্ম ডেভেলপ করে যাবে, ঠিক আছে তো? 3-4টা সেন্টেন্স হচ্ছে এখানে, 3-4টা সেন্টেন্সে কিভাবে কি বর্ণনা করা আছে, তুমি যদি এরকম এখানে যে আমি কয়েকটা দিয়েছি এই কয়েকটা যদি তুমি পরপর রিডিং দাও, অটোমেটিক তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি টোটাল মনে হয় কয়টা দিয়েছি, 33টা দিয়েছি। জাস্ট প্রথমে রিডিং দিবা, কোনো মুখস্থ না দিয়ে। না আমি পিডিএফ দিব না, তুমি আমার কাছ থেকে চেয়ে নিবা, ঠিক আছে? হুম। আমি পিডিএফটা দিব না, কারণ খুব সেনসিটিভ পিডিএফ, এটা তোমাদেরকে দেওয়া যাবে না। তোমাদের প্রয়োজন হলে আলাদা করে রাতের গভীরে কেউ যেন জানতে না পারে, আমার কাছ থেকে চেয়ে নিবা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, খবরদার বলবা না যে স্যার দিবেন কিনা। হ্যাঁ, জি স্যার, খুবই ভয়ঙ্কর স্যার। রাতের গভীরে আলাদা করে লুকিয়ে লুকিয়ে আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, তোমরা ওখান থেকে পেয়ে যাবা, মনে থাকবে? হুম। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এমন কোনো পিডিএফ আছে বলো, আমি দিচ্ছি না। যেটা বলবো যে পরে দিব সেটা পরে দিব, আর যেটা দিয়ে দিব সেটা খুব শীঘ্রই দিয়ে দিব, ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা, তো স্যার এটা কি স্যার। homework হিসেবে দিবেন? হ্যাঁ বলো, বুঝি নাই। বলছিলাম স্যার এটা কি হোমওয়ার্ক হিসেবে দিবেন? আগের প্রশ্নটা যেমন দিয়েছিলেন এটা কয়েকটা আমি টপিকের পুরোটা উপর দিয়ে দিব, পুরো 33টা রিডিং দিবা তোমরা। এই 33টা যখন রিডিং দিবা তখন তোমার ভিতরে কি হবে, কোনো মুখস্থ করার কিছু নাই, জাস্ট টপিক দিয়েছি, তোমরা জাস্ট রিডিং দিবা। রিডিং দিলে পারেই তোমার ভিতরে এই ফর্মটা তৈরি হয়ে যাবে, যে কিভাবে প্রত্যেকটাতে একই ফর্মেট ইউজ করা হয়েছে নাকি, একই না? দেখো তো, জি Yes, স্যার। sir. প্রথমে আমরা স্টাইলটা কি হচ্ছে, ফরম্যাটটা কি হচ্ছে, তারপর স্টাইলটা কি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ভয়েসটা কি হচ্ছে, এবং শেষে এই, মানে এখানে 4টা সেন্টেন্স আছে, জাস্ট 4টা সেন্টেন্সকে আমি সুন্দরভাবে গুছিয়ে দিব। এবার বইয়ের গুলো একটু পড়ো তো, বইয়ে দেখো কিভাবে বলছে। হ্যাঁ, এইখানে বইয়ের গুলো দয়া করে তোমরা লিখবা না, খুবই ছোট, কনজেস্টেড, এবং অনেক ক্ষেত্রে যে কথা বলার কথা সেগুলো অনেক ক্ষেত্রে আসেনি, ঠিক আছে তো? জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কিছু বিষয় দিয়ে রাখছে, আর অধিকাংশ প্যারাগ্রাফ দিয়েছে। প্যারাগ্রাফ, আমার প্যারাগ্রাফ কখনোই দিবা না, প্যারাগ্রাফটা আমার সাথে যায় না, ঠিক আছে তো? বা এইরকম আসবে। দেখো এটা নিয়ে লিখলাম, আই হ্যাপি এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। আচ্ছা তোমরা বলো, হ্যাপি এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ এটা কি হবে, বলো? ন্যারেটিভ, ন্যারেটিভ। তারপরে হবে কি? ন্যারেটিভ হবে। সাবজেক্টিভ হবে, ইনফর্মাল তাই ল্যাঙ্গুয়েজ। তো? সাবজেক্টিভ ভয়েস, এবং এটা হবে কি, পার্সোনাল বিষয়কে তুমি ইনফরমালি বর্ণনা করবা, তাই না? দেখো এই কথাগুলো এখানে আছে First অবশ্য। person. দেখো, আর টপিক, Active. দ্য টপিক আ হ্যাপি এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ ইজ আ সাবজেক্টিভ ওয়ান। এখানে প্রথমেই সাবজেক্টিভ না অবজেক্টিভ সেটা বলে দিয়েছে। Therefore, the writing on it has to be in the form of a recount or narrative paragraph or essay or a letter. এটা এইভাবে দিয়েছে। তুমি যদি শুধু বলো ন্যারেটিভ ফর্ম তাহলে হবে। এখন ন্যারেটিভ ফর্মে প্যারাগ্রাফ, এসে না লেটার হবে, এটা বলার দরকারই নাই। এটা যে ন্যারেটিভ তুমি সেটা বলে দাও। এখন ন্যারেটিভে কেউ এটা এসে দিয়ে লিখতে পারে, কেউ লেটার দিয়ে লিখতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটা তো রিপোর্ট হবে না নিশ্চয়ই, নাকি? এটা কি রিপোর্ট হবে, রিসার্চ পেপার হবে? হ্যাঁ, না। না, এটা জাস্ট এসে অথবা লেটার হবে, এসে অথবা লেটার হবে। অতএব এই বলার দরকারই না যে এসে হবে না লেটার হবে। তুমি শুধু ফর্মটা বলবা যে আমি যে ইয়াতে লিখি না কেন আমার এটা ন্যারেটিভ হবে, এই কথাটা তোমরা একটু বলে দিবা। আর তারপরে কি হবে, এটাকে আমি ফার্স্ট পারসন ইয়াতে লিখবো, ভয়েসে মানে পার্সপেক্টিভে লিখবো, কারণ এখানে আমার পার্সোনাল বিষয়গুলোকে অ্যাড করার দরকার আছে, নাকি? পার্সোনাল বিষয়গুলোকে আমি এখানে অ্যাড করব, এই জন্য এইখানে আমি ফার্স্ট পারসন, তাই তো, অ্যাক্টিভ ভয়েস আমি মেনলি এখানে ইউজ করব। আর এই কম্বিনেশনে লিখলে পারে আমার ঘটনাটা আমার রিডারদের কাছে কেমন হবে, বলো? আকর্ষণীয় হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, রিলেটেড হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিছু কিছু শব্দ অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে, এবং ওইভাবেই তোমরা লিখে দিতে পারবা। দেখো এখানে এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটা কি সাবজেক্টিভ না, বলো? রোড অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ উইটনেসড। জি স্যার, এক সাবজেক্টিভ। জিনিস, আর রোড অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ উইটনেস, যখন তোমার টপিকের ভিতরে, যখনই ভাববা যে টপিকের ভিতরে তোমাকে ইনক্লুড করা হয়ে গেছে, তখন তুমি সাবজেক্টিভে ভাববা। Subjective. আর যদি মনে হয় তোমাকে ইনক্লুড করা হয়নি, তখন তুমি এটা অবজেক্টিভে ভাববা। সাবজেক্টিভ আনা যেতে পারে, কিন্তু সাবজেক্টিভ আনার দরকারই নেই, কারণ তোমার টপিকের ভিতরে বা এই টাইটেলের ভিতরে ওটা উল্লেখ করেনি, তাই তো? আর রোড অ্যাক্সিডেন্ট আর রোড অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ উইটনেস, দুটা কিন্তু ভিন্ন জিনিস, তাই না? আর বুক ফেয়ার Yes, sir. আর মাই ভিজিট টু আ বুক ফেয়ার, দুটো কি এক জিনিস, বলো? জি না। দুটা কিন্তু একরকম না, অতএব দুটা ভিন্ন মাত্রার জিনিস। আচ্ছা, তো যাই হোক, একই জিনিস আমি বারবার বলতেছি, অতএব আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আলোচনার বিষয়টা কি ছিল। ছোট্ট একটা টপিক,
খুব গভীর কিছু না। এরপর তোমরা বই থেকে হোক, এখান থেকে হোক, যেখান থেকেই পড়ো না কেন, কিন্তু আমার কথা হলো যে আমি যেভাবে দিয়েছি তোমরা এভাবে একটু লেখার চেষ্টা করবা, তাতে একটু রাইটিংটা আরো বেশি আকর্ষণীয় হবে এবং ভালো মার্ক কিন্তু এখানে তুমি আনতে পারবা। ওইটা লেখাচ্ছে বইয়ে যেভাবে দেওয়া আছে আর এখানে যেভাবে দেওয়া আছে, বলো কোনটা তোমাদের কাছে একটু মানে মোটামুটি একাডেমিক একাডেমিক লাগতেছে, বলো। স্যার স্যার আপনার আপনার হ্যাঁ, এইটা তোমরা চেষ্টা করো। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এডুকেশন, এটা দিয়ে আমি মোটামুটি এটা শেষ করছি। দেখো, রাইটিং অন দ্য টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন আই উইল ইউজ অ্যান এক্সপোজিটরি অ্যানালিটিক্যাল ফর্ম বিকজ দ্য টপিক রিকোয়ার্স এক্সপ্লেনেশন, ডিসকাশন অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, তাই না? এটা অনেক কিছু দরকার, এখানে এক্সপ্লেনেশন দরকার, ডিসকাশন এবং লজিক্যাল অ্যানালাইসিস দরকার, এবং এটা নিশ্চয়ই ফর্মাল হবে নাকি? মাই রাইটিং স্টাইল উইল বি ফর্মাল, ক্লিয়ার অ্যান্ড ইনফরমেটিভ ইউজিং ফ্যাকচুয়াল এক্সাম্পলস such as digital learning platform, automated assessment, personalized learning tools, এগুলো আমার আনতে হবে এই জায়গায়। I will organize my idea in a logical sequence beginning with definition, then benefit, challenges, future possibility, এগুলো তোমরা দিতে পারো না দিতে পারো, এগুলো আনেছো ভালো কথা। এছাড়া হচ্ছে টু মেইনটেন অবজেক্টিভিটি অ্যান্ড একাডেমিক ওয়ান, দেখো একাডেমিক টোন এখানে, তাই তো? একটা একাডেমিক বিষয় আসতেছে। I will use a third person active voice which helps present information directly and convincingly. This combination of form, style and voice will make the writing knowledgeable, well structured and suitable for an academic examination. তাই তো? এখানে একাডেমিক এক্সামিনেশনের জন্য ভালো হবে। এইভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে তো? আগামী দিন স্যার। তোমাদের এখান থেকে একটা টপিকের উপরে এখানে লিখতে দিব, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে লিখতে দিব, মনে থাকবে? জি স্যার। তাহলে এটা নিয়ে আর যদি কারো সমস্যা থাকে একটু বলো, না হলে বাদ দিব। স্যার সমস্যা নেই। আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার আসি আমরা রাইটিং এই যে 2-তে আর কি কি বিষয় আছে আমাদের। পরবর্তী বিষয় যেগুলো আছে সেগুলো অলরেডি আমাদের ফার্স্ট ইয়ারে পড়া আছে, তাই না? ফার্স্ট ইয়ারে আমরা যে শর্ট কোশ্চেনগুলো পড়েছি, ওর ভিতর থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের অলরেডি বইয়ে দেওয়া আছে, এখানেই দেওয়া আছে। আর বলেছিলাম কি, ফার্স্ট পেপার বই থেকে একটু পড়তে হবে। এগুলো তো আমরা দেখেছিলাম, তাই না? যে প্লেজিয়ারিজম কি, বিবলিওগ্রাফি কি, ডেফিনেশন অফ প্যারাগ্রাফ, হ্যাঁ, অ্যাভয়েডিং প্লেজিয়ারিজম কীভাবে অ্যাভয়েড করতে হয়, এগুলো মোটামুটি দেখো এখানে মাত্র 10টা কোশ্চেন দিয়েছে এবং ঘুরে ফিরে এইগুলো থেকেই কোশ্চেন আসে। তারপরে এখানে যেহেতু দেখো গত পরীক্ষায় কি কি আসছিল, ডিস্টিংগুইশ বিটুইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। হোয়াট স্টেপ শুড বি টেকেন টু ইমপ্রুভ রাইটিং স্কিলস, রাইটিং স্কিলস ইমপ্রুভ করার জন্য কি কি স্টেপ নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক, তাহলে এই রাইটিং 2-তে আর আমাদের আলোচনার তেমন কিছু নাই, কিন্তু প্রথম দুটো আলোচনার বিষয় ছিল এবং যে স্টুডেন্ট সেটা এই দুটাই দিয়েছে, কারণ ওগুলো মানে পড়ে পড়ে দেখা গেল যে এদের মুখস্থ করার থেকে এই এই ফরম্যাট রিলেটেড লেখা যায়, তাই না? ব্যাপারটা এরকম না? প্রথম দুইটা জি জি স্যার। স্যার। কারণ এগুলো মুখস্থের ব্যাপার না, যে কোনো টপিক আছে তুমি তোমার মতো করে দিতে পারো। আগের দুইটা ভালো মন্দ পড়লে আর কোনো প্রশ্ন পড়ার তো হ্যাঁ, আর দরকারই এই পড়ে যে না। এখানে যে বাড়তি যে প্রশ্ন, এগুলো পড়ার কোনো প্রয়োজনই আসে না। তারপরে ওই যে আমি 10-12টা দিয়ে দিই ইম্পর্টেন্ট হিসাবে, সেগুলো একটু দেখে গেলে দেখা যাচ্ছে এই পার্টে তোমার আনকমন পড়ার কিছু থাকে না। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে বই দেখে ভয় পেয়ে গেছিলাম, এবার আপনি বুঝিয়ে দেওয়ার পর অনেক সুন্দর হয়েছে। কাকে কথা বলছো? কিছু বোঝা যাচ্ছে না, সাউন্ড হচ্ছে। হুম, আচ্ছা। তো আর কেউ কিছু বলতেছো? প্রথমে বই দেখে, সানিয়া, তোমার কথা হ্যাঁ বোঝা স্যার, যাচ্ছে না। প্রথমে বই দেখে স্যার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। তোমার মাইক্রোফোনের সমস্যা নাই, ফোনের সমস্যা, তোমার শুধু সাউন্ড এটা ইয়া হচ্ছে, তোমার কথা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ। তুমি লিখে বলো, অথবা মাইক্রোফোন থাকলে সেটা খুলে বলো, আর নয় মাইক্রোফোন থাকলে অ্যাড করে বলো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে বলো। না স্যার। পার্ট 2 নিয়ে তাহলে আমাদের মোটামুটি অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট এ এবং পার্ট বি, ঠিক আছে তো? পার্ট এ এবং পার্ট বি আমাদের আলোচনা হয়ে গেল বলে আমি মনে করি, মনে থাকবে তো? জি জি স্যার। স্যার। জি এর সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন টোশ্চেন সহ আমি মোটামুটি দিয়ে দিব, সেগুলো তোমরা পড়ে নিবে এবং সেগুলোর উপর একটা করে টেস্ট নিবে, এভাবে করি, তাহলে তোমাদের একটা ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের থাকবে হচ্ছে পার্ট সি। পার্ট সি এর বিষয়ে তো আছেই। পার্ট সিতে আমরা জানি রিডিং এ থাকে হচ্ছে একটা পয়েম। তো সেই পয়েমগুলো আমরা নেক্সট যখন আবার নেক্সট চক্রে ফিরে আসবো তখন আমরা পয়েমটা পড়বো।
আর এর ভিতরে এখন কিছু দিব না, পার্ট সি এর যে রাইটিং 3 আছে ওখানকার কিছু অ্যাম্প্লিফিকেশন আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই, ঠিক আছে? তো যাতে তোমরা অ্যাম্প্লিফিকেশনটা আমি দিয়ে দিব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ওই দ্বিতীয় চক্র ফিরে আসার আগ পর্যন্ত এই অ্যাম্প্লিফিকেশনটা অন্তত শেষ করে ফেলবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, বই দেখে ভয় লাগছিল, এখন ঠিক আছে, ওকে। তো ভালো, বুঝতে পারলে অনেক ভালো, ভেরি গুড। স্যার আসলেই স্যার বইতে যেভাবে লেখা স্যার ওইভাবে পড়লে দেখলে স্যার ভয় লাগে। ভয় পাওয়ার তেমন কিছু নাই, যা হোক এখন বুঝাই দিয়েছি, বুঝের ব্যাপারটা ক্লিয়ার হলে হয়ে যাবে। আচ্ছা, তো যাক, ঠিক আছে। এখন আমরা একটু আমাদের রাইটিং 3 অ্যাম্প্লিফিকেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ? আমি তো এটা পাচ্ছি না এবারের পরীক্ষায় অ্যাম্প্লিফিকেশনের কি এসেছিল, আমি একটু তারা এখান থেকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে আগে। স্যার আমাদের রেজাল্ট কবে দিতে পারে? রেজাল্টের কথা ভুলে যাও না, যেদিন দিবে সেদিন দিবে, সমস্যা কি, এত টেনশন কিসের? স্যার সমস্যা হলো আমি ট্রান্সফার করব কলেজে, এই জন্য আমাদের আবার কলেজে ইন কোর্সের বিষয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, এখন রেজাল্ট যখন দেওয়ার দিবে, ওটা নিয়ে আর টেনশন করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো তুমি এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সেকেন্ড ইয়ারের পড়া পড়তে থাকো, হ্যাঁ? ওকে স্যার। মনে করবা যে কমপক্ষে 3 মাস সময় তারা নিবে। কয় মাস? 3 মাস। 3 মাস। কত মাস হয়েছে? 3 মাস প্লাস সময় লাগবে মিনিমাম। ইনকোর্স পরীক্ষা হচ্ছে নি স্যার? হুম, আমাদের ইনকোর্স পরীক্ষা কখন হবে স্যার? সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় যখন নোটিশ দিবে তখন, এটা আমরা বলতে পারবো না, হ্যাঁ? তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিবে। আগে কলেজের উপর ছিল, কলেজে বলতেছিল, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ? জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ডেট দিয়ে দেয়, মোটামুটি প্রথম 4 মাসের মধ্যে একটা ইনকোর্স হওয়ার কথা, পরবর্তী 4 মাসের মধ্যে দ্বিতীয় ইনকোর্স হওয়ার কথা, তারপরে টেস্ট, তারপরে এরকম করে, হ্যাঁ? এবং এখন একটা কিন্তু নিয়ম চালু করছে, বুঝছো কি? সেটা হচ্ছে আগে তোমরা ফর্ম ফিল আপ করতা, তারপরে আমরা ইনকোর্সের নাম্বার ইনপুট দিতাম। তাতে কি হতো, কেউ যদি ইনকোর্স পরীক্ষা নাও দেয় তাও সে ফর্ম ফিল আপ করতে পারতো, এবং আমরা বাধ্য হয়ে তাকে নাম্বার দিয়ে দিতাম। সে পরীক্ষা না দিলেও তাকে নাম্বার দিয়ে দিতাম, কারণ নাম্বার ছাড়া তার ফর্ম ফিল আপটাকে আমরা কনফার্ম করতে পারতাম না, ঠিক আছে? নিশ্চয়তা করতে, যেটা নিশ্চয়ন বলা হয়, নিশ্চয়ন হতো না, কনফার্মেশন হতো না। এই জন্য দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট ইনকোর্স পরীক্ষা দিয়ে সে ফর্ম ফিল আপ করতে পারলো, আর একজন ইনকোর্স পরীক্ষা না দিয়েই ফর্ম ফিল আপ করলো, দুইজনের কি একরকম হওয়া ঠিক আছে বলো? এটা কি বৈধ হলো? না স্যার। এই জন্য এখন করা হয়েছে কি, তোমার ক্লাসে উপস্থিতি, অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে ইনকোর্স মার্কটা আগে আমরা তোমার নামে ইনপুট দিয়ে দিব, তারপরে একটা প্রবাবল লিস্ট হবে, তাই তো? মানে মানে প্রবাবল লিস্ট কিসে? ক্যান্ডিডেটে, যে এরা আসলে ইনকোর্স পরীক্ষা দিয়েছে, তার মানে এরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ইনকোর্স পরীক্ষা দিবে না বা যারা হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবে না, তাদেরকে কি করা হবে? ফর্ম ফিল আপই করতে দেওয়া হবে না, সে করতেই পারবে না। বুঝতে পারছো কি অবস্থা? অতএব জি ক্লাসে স্যার। উপস্থিতিটা কিন্তু জরুরি, কারণ স্যারদেরকে এখন ওই জাতীয় বিশ্ববিদ্যালয় ইয়াও চেয়েছে, অ্যাটেন্ডেন্স যে লিস্ট সেটাও কিন্তু পাঠাতে হতে পারে, হ্যাঁ? তো এই জন্য একটু ক্লাসে একটু কইরো, কলেজে থাকবে। আচ্ছা, তো যাক, ওসব কথা আমরা বাদ দিই, আমরা যেটা পাওয়ার এখানে নিয়েছি, এই যে এখানে এটা তো ডাউনলোডে দিয়েছি, আমি 10 থেকে 15টা হয়তো অ্যাম্প্লিফিকেশন দিয়ে দিব, তোমরা সেই অ্যাম্প্লিফিকেশনগুলো পড়বা। দেখো, অ্যাম্প্লিফিকেশন, দ্য আইডিয়াস কন্টেন্ট ইন দ্য প্রভার। তাহলে অ্যাম্প্লিফাই দ্য আইডিয়াস কন্টেন্ট, একটা অ্যাম্প্লিফাই থাকেই, অ্যাম্প্লিফিকেশন একটা থাকেই কিন্তু। আস্টিস ইন টাইম সেভস নাইন, ঠিক আছে? এবং এগুলো বেশ কমনও আসে, হ্যাঁ? তো এখান থেকে আমরা সেরকম কয়েকটা অ্যাম্প্লিফিকেশন একটু আজকে আলোচনা করে দিব, যে আসলে অ্যাম্প্লিফিকেশন কিভাবে লিখতে হয়। আমরা তো জানি ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, তোমরা জানো না? বলো তো।
জি স্যার। স্যার ভার্সন প্রসারণ কিভাবে লিখতে হয় তা তো আমরা জানি। তো এখানেও দেখা যাচ্ছে প্রথমে কি থাকে, যে টপিকটা নিয়ে কথা বলতে বলা হয় সেই টপিকটাকে আগে এক্সপ্লেইন করা হয়, তারপর বডিতে গিয়ে কি করা হয় বলো? বডি বিস্তারিত এটা বলা হয়। এবার এটা এসে গেছে, দেখো 2020 এসেছে, 2024 এসেছে, কিন্তু এই যে 2024 স্টিচ ইন টাইম, আমি এটা দিয়েই তোমাদেরকে একটু বলি। দেখো এখানে কি করি, প্রথমে স্টিচ ইন টাইম সেভস নাইম, এই বিষয়টা নিয়ে আমরা একটু প্রথমে কথা বলি, তাই না? এই বিষয়টা কি, তারপরে এটার ব্যবহার সম্পর্কে প্র্যাকটিক্যালি আমরা আমাদের বডিতে আলোচনা করব, তারপরে শেষে একটা কনক্লুশন দিব, যাতে আমরা বুঝতে পারছি যে আমাদের সময় মতো কাজ করা উচিত, এরকম একটা বিষয় আমরা দিয়ে দিব। তো দেখো, দ্য প্রোভার্ব আ স্টিচ ইন টাইম সেভস নাইন টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ টেকিং টাইমলি অ্যাকশন, তাই তো? টাইমলি অ্যাকশন আমাদের নিতে হবে, যে কোনো অ্যাকশন যথাসময়ে নিতে হবে। ইট মিনস দ্যাট ইফ উই সলভ আ প্রবলেম অ্যাট ইটস আর্লি স্টেজ, যদি আমরা শুরুর দিকেই কোনো সমস্যার সমাধান করি, উই ক্যান প্রিভেন্ট ইট ফ্রম বিকামিং মাচ বিগার অ্যান্ড মোর, দেখো, ডিফিকাল্ট লেটার। তাহলে এটা আমাদের কি হবে, আরো বড় হবে না এবং আমাদের কাছে অত কঠিন হবে না। এবার বলছি ইন সিউইং, বিশেষ করে আমরা সেলাই করার ক্ষেত্রে যদি বলি, আ স্মল টিয়ার ইন ক্লথ, তাই তো? যদি কোনো কাপড় অল্প ছিঁড়ে যায়, যেখানে হয়তো একটা সেলাই দিলেই ঠিক হয়ে যেত, কিন্তু যদি আমরা ওই সেলাইটাকে না দিই, তখন এই কাপড়ের যে ছেঁড়াটা, ওটা কি আস্তে আস্তে বড় হয়ে যায় না? বলো। জি স্যার। সেটা বলে দেখো, আ স্মল টিয়ার ইন ক্লথ রিকোয়ার্স অনলি ওয়ান স্টিচ টু রিপেয়ার, বাট ইফ ইট ইজ ইগনোরড, কিন্তু এটা যদি ইগনোর করা হয়, দ্য টিয়ার বিকামস লার্জার অ্যান্ড দেন 9 or more স্টিচেস বিকাম নেসেসারি, যেটা এখানে বলা হচ্ছে স্টিচ ইন টাইম সেভস 9, হ্যাঁ, যে একটা সেলাই দিলে আর 9টা সেলাই হয়তো দেওয়া লাগবে না। দিস সিম্পল এক্সাম্পল সিম্বলাইজেস আ ডিপার ট্রুথ অ্যাবাউট লাইফ, ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি। অতএব এই ছোট্ট একটা এক্সাম্পলে আমরা খুবই গভীর সত্য আমাদের জীবন সম্পর্কে বা কাজ সম্পর্কে বা দায়িত্ব সম্পর্কে পেয়ে গেছি। এটা গেল কি, তাহলে প্রথমে আমরা এই বিষয়টাকে একটু এক্সপ্লেইন করলাম। এইবার হচ্ছে ইন আওয়ার ডেইলি লাইফ স্মল মিস্টেকস অ্যান্ড ইস্যুস অফেন অ্যাপিয়ার হার্মলেসলি, তাহলে মেটাফরিক্যাল থেকে এবার আমরা প্র্যাকটিক্যালি চলে আসলাম, যে ছোট ছোট মিস্টেক বা ইস্যু যখন থাকে, সেগুলো অনেক সময় আমাদের প্রথমে হার্মলেস মনে হয়, যেটা কোনো ক্ষতিকর না। পিপল টেন টু অ্যাভয়েড ডিলিং উইথ দেম, এবং এ কারণে মানুষ এগুলোকে অ্যাভয়েড করে, থিঙ্কিং দে উইল গো অ্যাওয়ে অটোমেটিকলি, তারা মনে করে এটা খুব তাড়াতাড়ি হয়তোবা চলে যাবে। বাট নেগলিজেন্স অ্যালাউজ প্রবলেম টু গ্রো, কিন্তু যখন এটা আমরা নেগলেক্ট করি, তখন আস্তে আস্তে আমাদের প্রবলেম বাড়তে থাকে। ইফ আ স্টুডেন্ট ডাজ নট স্টাডি রেগুলারলি, যদি একজন স্টুডেন্ট প্রতিনিয়ত স্টাডি না করে, লেসন্স উইল পাইল আপ অ্যান্ড হি উইল স্ট্রাগল বিফোর এক্সামস, যেটা এই যে আমরা প্রতিদিন পড়াচ্ছি, প্রতিদিনের পড়া যদি তুমি পড়া না পড়ো, তাহলে কি হবে, পরীক্ষার সময় কি অনেক পড়া হবে না? এই যে অনেক পড়া। খেয়াল করো, আমাদের এখন বর্তমানে 3rd মান্থের ক্লাস চলছে, তাহলে তোমরা অলরেডি 2 মাস 2.5 মাসের ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। 2.5 মাস মানে কতগুলো ক্লাস বলো? 2.5 মাস মানে কয়টা? 24 30টা। 30 আর ওদিকে হচ্ছে 6টা, তাহলে কয়টা? 30টা ক্লাস। তাহলে 30টা ক্লাস তোমরা করে ফেলেছো, এবং যদি কেউ মনোযোগ দিয়ে করে, তাহলে যে 30টা ক্লাস করে ফেললো আর যে আজকে নতুন যুক্ত হলো, এদের মধ্যে পার্থক্য কতখানি হবে বলো? অনেক 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 পার্থক্য। বেশি স্যার। এবং যেমন আজকে আমি নতুন যুক্ত হয়েছি। এবং তোমাকে কেউ ধরতেই পারবে না যে প্রথম থেকে আছো, কারণ কি হয়েছে, তুমি যখন রিভিশন দিবা তখন তার একবার পড়া হবে, ঠিক আছে? তো অনেকে মনে করছে আগে রেজাল্ট দিই তারপর পড়া শুরু করবো, রেজাল্ট দেওয়ার পরে দেখবা প্রচুর স্টুডেন্ট আবার যুক্ত হবে, ঠিক আছে? তো এরকম আর কি, তত দিনে আমাদের মোটামুটি প্রায় 4 থেকে 5 মাসের পড়া হয়ে যাবে, ঠিক আছে? তখন কি করবো এরকম, তাই বলতেছে লেসন জমতে থাকবে। এই যে যেমন যে আজকে নতুন যুক্ত হলো, আমাকে বললা, তাই না, যে স্যার কোথা থেকে কি পড়বো আমি বুঝতেছি না, তুমি তো বুঝবা না, এটা স্বাভাবিক, তবে আমার পড়ার ধারাবাহিকতা বুঝতে সপ্তাহখানেক টাইম লাগবে, এবং জি তুমি স্যার। আস্তে আস্তে জি যদি স্যার। প্রথম দিকে হয়তো হতাশ না হয়ে যদি কন্টিনিউ করো, তাহলে আজ থেকে যারা আরো 3 মাস পরে যুক্ত হবে, তাদের থেকে তুমি আবার আগিয়ে থাকো, ঠিক আছে? তো জি সেই স্যার। হিসাবে যারা দেখবো যে সেকেন্ড ইয়ারে উঠেও অনেকে দেখা যাচ্ছে হতাশ থাকবে আগামী 3-4 মাস পরে, অথচ শুরু থেকে শুরু করলে এটা কোনো ব্যাপারই না। ব্যাপার বলো তো, ধারাবাহিকভাবে যে আমরা জি পড়তেছি, না। কোনো সমস্যা এটা? কোনো সমস্যা জি না। হুম। কিন্তু অনেকে টাকার জন্য হোক, যে হয়তো আবার টাকা খরচ করবো পরে যুক্ত হবনি, হ্যাঁ, তাহলে 4-5 মাসের ক্লাসের টাকাটা আমাদের লাগবে না, অনেকে আছে এরকম, অনেকে ইয়া করো, পরে এসে আর ওইটা খোলাতে পারে না। হ্যাঁ, এখন রেকর্ড ক্লাসে 50-60টা দেখবো, হ্যাঁ, দিয়ে পড়া কভার করবো, নাকি লাইভ ক্লাস করবো, নাকি স্যারের টেস্ট দিব, না কি করবো, পুরো একদম জগা খিচুড়ি বেঁধে যাবে, হ্যাঁ।
আমি যদি জানতাম স্যার আমি আগেই ভর্তি হলাম না, এখন আচ্ছা তো সমস্যা নেই, হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে জানো না, হয়তো জেনে যুক্ত হচ্ছে পরে, আবার অনেকে জেনেও, বিশেষ করে আমার ফার্স্ট ইয়ার অনেক স্টুডেন্ট আছে পরে যুক্ত হবে, যে স্যার তো এরকম রেকর্ড ক্লাসই রাখে, পরে দেখা যাবে কি করা যায়, হ্যাঁ, এরকম আছে, পরে এরকম বলে স্যার ভুল হয়ে গেছে, আমি ভাবছিলাম যে পরে যুক্ত হবো, সব থাকবে, দিয়ে এখন তো ভুলাতে পারতেছি না, যে ভালো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইস্যু। এত যদি সহজ হতো সবকিছু, তাহলে তো 3 মাসে বছর শেষ করে দিত না, বলো? তাহলে আর এত 12 জি মাসের স্যার। কি দরকার ছিল তোমার? দরকার ছিল 12 মাসের? আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই টাইম কমায় নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে এবার থার্ড ইয়ারে মাত্র 10 মাসে শেষ করেছে, থার্ড ইয়ারের মতো কোর্স, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু আরো কমে যাবে সময়, এই জন্য এখন থেকে শুরু। স্যার আমাদেরকে 8 মাস লাগবে। না অত না, মোটামুটি ওরকম 9-10, আমার যেহেতু 9 মাস লাগে, ঠিক আছে, তো 9 মাসে আমি কভার করে দিই, তারপর রিভিশন টিভিশন চলে, তো সেই হিসাবে মোটামুটি 3 মাস তো রিভিশনের জন্য রাখা উচিত, তাই না? যে তুমি রিভিশন দিবা, একটু টেস্ট দিবা, এই জন্য তো রাখা উচিত, কিন্তু সেইভাবে যদি তোমার মেন পড়া শুরু করতে হয়, তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি তো বুঝতে পারছো। তো যাই হোক, আমরা একটু অন্যদিকে চলে গেছি। ইফ আ মাইনর ইলনেস ইজ ইগনোরড, এমন একইভাবে যদি আমরা ছোটখাটো অসুস্থতাকে এড়িয়ে যাই, ইট মে টার্ন ইনটু সিরিয়াস ডিজিজ। একইভাবে ইফ ডিসএগ্রিমেন্ট উইদিন আ ফ্যামিলি অর বিটুইন ফ্রেন্ডস আর নট রিজলভ ইন টাইম, এবং ছোট ছোট যে ডিসএগ্রিমেন্ট, মতভিন্নতা, তাই তো বন্ধুদের মধ্যে বা পরিবারের মধ্যে, এটা যদি আমরা শুরু থেকেই সময়ের ভিতরে যদি রিজলভ না করি, দে ক্যান লিড টু পার্মানেন্ট সেপারেশন অ্যান্ড সরো। লাইকওয়াইজ আ স্মল ফিনান্সিয়াল এক্সপেন্স ইফ নট কন্ট্রোল, ছোট ছোট করে তুমি ব্যয় করতেছো, অযথা ব্যয় করতেছো, এইভাবে যদি তুমি নিয়ন্ত্রণ না করো, ক্যান লিড টু হেভি ডেটস, একটা বড় ধরনের ঋণের ভিতরে তুমি পড়ে যেতে পারো। সুতরাং দিস প্রভাব এনকারেজেস আস টু বি কেয়ারফুল, রেসপন্সিবল অ্যান্ড ফার সাইটেড। ফার সাইটেড মানে কি? অন্তর্দৃষ্টি সম্পন্ন, নাকি? যেটা তুমি অনেক দূর পর্যন্ত দেখতে পাবা। টাইমলি অ্যাকশন নট অনলি সেভস টাইম, এনার্জি আর মানি, শুধু যে টাইম, এনার্জি বা মানি বাঁচে তা না, বাট অলসো প্রিভেন্টস ফিউচার রিগ্রেট অ্যান্ড সাফারিং, পরে যে আফসোস করতে হয় বা যে সাফারিং করতে হয়, সেখান থেকেও আমাদেরকে বাঁচায়। ওয়াইজ পিপল নেভার ডিলে নেসেসারি ওয়ার্ক, তাই তো দেখো, কখনোই ওয়াইজ পিপল তার প্রয়োজনীয় কাজকে দেরি করে না। দে ফেস প্রবলেম ইমিডিয়েটলি উইথ পেশেন্স অ্যান্ড কারেজ, তারা যে কোনো সমস্যা তৎক্ষণাৎ ধৈর্য এবং সাহসিকতার সহিত মুখোমুখি হয় এবং সমাধান করে ফেলে। Therefore, we must develop the habit of addressing difficulties as soon as they appear. Taking one small step at the right moment can save us from taking 9 big steps later. Just as a stitch in time protects cloth from damage, timely effort protects our life from unnecessary trouble. তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে? বর্ণনা করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যেগুলো দিয়েছি মোটামুটি এখানে কয়টা আছে, এবারের জন্য দিয়েছিলাম এই কয়টা, 10টা মনে হয় নাকি? হ্যাঁ 10টা। এই 10টার সাথে আরো 5টা অ্যাড করবো, আছে ওখান থেকে কপি করে বসাই দিব। এই 15টা। স্যার আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বলো। স্যার এই যে ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি আর যে সাবজেক্টগুলো আছে, এগুলো কি আপনি মানে এই ইয়েতেই নেবেন না এগুলোর জন্য আবার আলাদা করে ভর্তি হতে হবে? তোমার প্রতি মাসে তোমাকে যুক্ত হবে, এটা মান্থলি ফি সিস্টেমে। এই গ্রুপেই আমরা মান্থলি তো, কিন্তু ওই ক্লাসগুলো স্যার, ওই সাবজেক্টগুলোর ক্লাস আপনি কবে নেবেন সেটা আর কি জিজ্ঞেস করতে চাচ্ছি। এটা ধারাবাহিকভাবে নিচ্ছি। তুমি যদি রেকর্ড ক্লাস, তুমি কবে যুক্ত হয়েছো? স্যার এই তো আমি 1 সপ্তাহ হয়নি যুক্ত হয়েছি। হ্যাঁ, তাহলে তুমি যদি মানে গুগল ক্লাসরুমে একটু ঢোকো, তাহলে বুঝতে পারবা। ও জি স্যার। একটু ক্লাসগুলো করো, আমি কিভাবে ক্লাস নিচ্ছি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? জি জি স্যার। স্যার হ্যাঁ বলো গালিব। স্যার আমরা তো তাহলে 2025-এর পরীক্ষার্থী না, 25-এর ইয়ে না স্যার? হ্যাঁ তোমরা হবে 2025, এই যে 24 পরীক্ষা দিল, তোমরা এখন থার্ড ইয়ার। না ওই যে হচ্ছে ইয়ে প্রশ্নতে যে আপনার 2025 গুলা দেওয়া আছে, এই 23 বা হচ্ছে এগুলা দেওয়া আছে, এগুলো তো আমাদের জন্য 25-এর হলে তো এগুলো বিজোড় গুলাই তো ধরতে হবে, তাই না স্যার? আবার বিজোড় ডিজোড় কেন? আমি তো বলেছি যে আপডেট করা হয়নি ওগুলো, কারণ ওগুলো 2024 অনুসারেই দেওয়া, কারণ তোমাদের এখনো সেট সাজেশন বার হয়নি। আমি কি আপডেট করতে পারবো বলো? না স্যার, ও এই জন্য ওগুলো আছে এখন। ছিলাম। ওটা সেট সাজেশন আসুক, আমি তখন আপডেট করে ওটা আবার দিয়ে দিব। ওটা তো ক্লাস আচ্ছা বলাই স্যার। হয়েছিল মনে হয়, বলি নাই যে যেগুলো 2024-এ আসছে বাদ দিয়ে পড়বা, বলছিলাম কি না? স্যার আমি প্রথম মাসে ছিলাম না, তো এর জন্য হচ্ছে স্যার জানা হয়নি এটা। না এটা প্রথম মাস কেন, কিছুদিন আগেই তো এই কথাটা বলা হয়েছে, যখন আমি উইলিয়াম ব্লেকের প্রশ্নটা শেয়ার করছি তার আগের ক্লাসে বলেছি এটা, যে ওখানে আমি আপডেট না করে দিয়ে দিচ্ছি, তো 2024 সালে যে কোশ্চেনগুলো এসে গেছে ওগুলো বাদ দিয়ে পড়বা তোমরা, এইটা। জি স্যার ওটা জানা আছে, কিন্তু 25-এরটা ছিলাম তো এর জন্য স্যার এটা। 25-এর খুঁজবা কেন? 25 তো তোমার সামনে পরীক্ষা, তুমি এখন 25-এর খুঁজবা কেন? 25 না স্যার, আমি বলছি 23 যেগুলো আছে না, 23, 21 এগুলোর কথা বলছিলাম। 23 গুলো পড়বা, শুধু 24 সালে যেটা আসছে সেটাকে বাদ দিবা।
আচ্ছা স্যার। ওখানে 23 আছে না 22 আছে সব পড়বা, শুধু এবার যেটা আসছে মানে এই যে 2024 সালে যে পরীক্ষাটা হয়ে গেল এখানে যেগুলো আসছে ওইগুলো বাদ দিয়ে পড়বা, ওটা তো আপডেট করা হয়নি আচ্ছা এখন, স্যার। ঠিক আছে? হুম। আচ্ছা স্যার এরকম বাদ দিলাম পেছন দিকে তো আছে ফার্স্ট ইয়ারে পোয়েট্রিতে একটা ছবি ছিল। তোমার কথা বোঝা যাচ্ছে না, তোমার মাইক্রোফোনের সম্ভবত সমস্যা। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমি অ্যাম্প্লিফিকেশন কিভাবে লিখতে হয়, কিভাবে বর্ণনা করতে হয় তার একটা বিষয় দিয়ে দিলাম। আর যেগুলো আমি যেহেতু আমি এগুলো দিয়ে দিব, তোমরা এখন থেকে অ্যাম্প্লিফিকেশনগুলো একদম দরকার হলে মুখস্থ করে ফেলবা। কি বললাম? দরকার হলে মুখস্থ মুখস্থ করবা। করে এবং দয়া করে আবারও বলছি, অন্য কোনো সোর্স থেকে, ইজি সোর্স থেকে পড়বা না। আমি যেহেতু দিয়ে দিয়েছি, ঠিক আছে তো, যেভাবে তোমাদের জন্য ভালো মার্কের জন্য হবে সেভাবে আমি দিয়ে দিয়েছি, নির্দিষ্ট লেন্থ দিয়ে যা কিছু দিয়েছি সেইভাবে তোমরা এখন মুখস্থ করবা নাকি নিজের মতো করে লিখবা তোমাদের ব্যাপার, কিন্তু এগুলো পড়ে নিবা। এবং এই পড়াটা আমি কবে ধরবো? ওই যে হিস্ট্রি পড়বো, হিস্ট্রি পড়ার পর আবার আমরা ড্রামাতে ফিরে যাব, ড্রামা থেকে আবার পোয়েট্রিতে আসবো, পোয়েট্রি থেকে আবার অ্যাডভান্স রিডিং রাইটিং আসবো, তখন আমি এটা নিয়ে তোমাদের পরীক্ষা নিব। তার আগ পর্যন্ত এই এখন প্রায় কত, 1 মাস, 1-1.5 মাস সময় পাবা। এই 1-1.5 মাসে পুরো এই 15টা অ্যাম্প্লিফিকেশন পড়ে ফেলবা, এর ভিতরে এখন একটা কমন পেয়ে যাবা, তাহলে 10 মার্ক চলে আসবে। কারণ এখানে লিখতে হয় কয়টা বলো তো, লিখতে হয় কয়টা? একটা। কয়টা? 2টা। মানে প্রশ্ন কয়টা উত্তর দিতে 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 মানে পার্ট সিতে কয়টা উত্তর দিতে হয়? রাইটিং টি ভার্সিটি ফার্স্ট। 5টা। 5টা কেন? রাইটিং 3-তে। হ্যাঁ, রাইটিং সিতে 3টা কোশ্চেনের উত্তর করতে হয়। 3টা দেওয়া লাগে স্যার। হ্যাঁ, ধরে নিবা যে প্রভাব একটা পাবাই, এটা লিখবা, তারপর একটা রিপোর্ট আর লেটার, ঠিক আছে তো? রিপোর্ট আর লেটার, এই 3টা জিনিস তোমাদের থাকবে। এই 3টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা। এসে এবং প্যারাগ্রাফ যত সম্ভব বাদ দিয়ে যাবা, তারপর আমি দিয়ে দিব ইম্পর্টেন্টগুলো, তোমরা পড়ে নিতে পারো। এবার মোটামুটি এইটা দিয়েছি এবং এটাই পরীক্ষাতে আসছে, ঠিক আছে তো? এই যে এটা, দ্য রোল অফ ইউথ ইন ন্যাশন বিল্ডিং, মানে পরীক্ষার আগে আমি 2টা দিয়েছিলাম ওদেরকে যে তোমরা এই 2টা পড়ে যাও। এই যে মোরাল এডুকেশনের, এটা অবশ্য এসেতে দিয়েছিলাম, প্যারাগ্রাফে আসছে, আর এটা এসেতেই দিয়েছিলাম, এসেতে আসছে। হ্যাঁ, তো স্যার আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। সেটা তোমার তাহলে হয়তো নেটের সমস্যা। এটা তো আমার এখান থেকে সবাই যদি দেখতে না পায় তাহলে আমার এখানে সমস্যা, তাহলে তুমি লিভ নিয়ে আবার যুক্ত হও, জি স্যার। ঠিক আছে? আর যদি কেউ দেখতে না পায় তাহলে আমার এখান থেকে সমস্যা। না স্যার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আর কি, আর কোনো কিছু বিষয় আছে আজকে? তাহলে আগামী দিন থেকে আমরা স্যার হিস্ট্রি পড়া শুরু করবো। হ্যাঁ বলো। স্যার আমরা ফার্স্ট ইয়ারে যেমন প্যারাগ্রাফ আর এসআই পুরোপুরি বাদ দিয়ে দিছিলাম, এখানে কি ওরকমই করব? হ্যাঁ, দিতে পারো, সমস্যা কি, বাদ দিতে পারো। স্যার ফার্স্ট ইয়ারে তো যেমন 2টা এসে আসছিল স্যার। সমস্যা নেই, তোমার তো আর 8টা কোশ্চেন উত্তর দিতে হয়নি, তুমি এসে বাদই দিলা, তাতে সমস্যা আছে? বাকিগুলো একটু ভালো করে পড়বা, তাহলে তো আর সমস্যা থাকবে না। তোমার তো আর 8টা কোশ্চেন উত্তর করতে হবে না, এই জায়গায় করতে হবে। না স্যার। হ্যাঁ, তোমার এখানে 8টা থাকবে 5টা কোশ্চেন, তাহলে এখানে থাকবে 5টা, তুমি 3টা কোশ্চেন উত্তর করবে, অতএব 2টা তোমার জন্য একটা বাড়তি ইয়া আছেই, অতএব 2টা তুমি বাদ দিয়ে ওই 2টা তোমার কমন না পড়লেও চলবে। হ্যাঁ, তারপরেও যদি বলো আমি তো দিয়ে দিব, যদি তোমার মনে হয় যে স্যার আমি পড়ে যাব, পড়ে যাবা, আমি তো আর বলছি না যে একদমই, আমি দিয়ে দিব ইম্পর্টেন্টগুলো, সেগুলো তোমরা পড়ে নিতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা, তো ঠিক আছে। আর যেহেতু আলোচনা তেমন কিছু নাই, তাহলে অ্যাম্প্লিফিকেশন দিয়ে দিব। আর এই যে রাইটিং এর আজকে যে টপিকটা নিয়ে কথা বললাম, এটা তোমরা আগে পুরো 33টা যেটা আছে পুরোটা রিডিং দিবা, আগামী দিন ক্লাসের আগে একটা লিখতে দিব। লিখতে দেওয়ার পরে তারপরে আমরা হিস্ট্রির পড়া শুরু করব। হিস্ট্রির বই কি কি আছে সবার বলো তো? হিস্ট্রি, স্যার ওই যে উইলিয়াম জে লং এর। হ্যাঁ, উইলিয়াম জে লং এর বইটা নিবা, আর আমি তো শীট দিব। এই শীট এবং উইলিয়াম জে লং মিলে আমরা হিস্ট্রিটা পড়বো। হ্যাঁ, হিস্ট্রি নিয়েও ভয় পাওয়ার কিছু নাই, আলটিমেটলি পুরো বইটা যখন আমরা পড়ে শেষ করবো দেখবে তোমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। কিন্তু হিস্ট্রি ক্লাসগুলো কিন্তু ভালো লাগবে না, একটু নিরস হবে আর কি। হ্যাঁ, এই জন্য একটু এই হিস্ট্রির জন্য কোন বইটা বললেন? উইলিয়াম জে লং, একটু গ্রুপে দেখবা বুক লিস্ট দেওয়া দেওয়া আছে। হ্যাঁ, বুক লিস্টের ভিডিও সহ দেওয়া আছে, ওগুলো একটু দেখে নিবা, মনে থাকবে। স্যার ক্লাস গুগল ক্লাসরুমে? হ্যাঁ, তুমি কি গুগল ক্লাসরুমে ঢোকো না? বলা হয়নি তোমাকে ওখানে দেখে দেখে নিতে? জি স্যার বলা হয়েছে, কিন্তু আমি ঢুকছি তারপর জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, ওখানে একটু দেখে নিবা। জি স্যার এখানে তো সবাই একটু ভয় দেয় স্যার, আসলে কি অনেক ভয় দেয়? আচ্ছা বলো তো, তুমি বলো, অধিকাংশ স্টুডেন্ট কি পড়াশোনা করে? 100 জনের ভিতরে কতজন পড়াশোনা করে?
না স্যার। বলো 10 জন। 10 জন, তাহলে বাকি 90 জন তোমার আশেপাশে আছে, তারা তো ভয় পাবেই, তারা নিজেরাই কোনোদিন ঠিক মতো পড়াশোনা করেনি, ভয় তো তোমাকে দেখাবেই। তুমি কয়জন জি ভালো স্যার। স্টুডেন্টের সাথে সমন্বিত ইয়া দেখো, বলো কয়জন? ফেসবুকে যারা কমেন্ট করে এদিক ওদিক আলাগুলা কমেন্ট করে, ওরা কি ভালো স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট কখনো ফেসবুকে থাকে না, থাকে? বলো। না স্যার। হুম, তাদের টাইমই নাই ফেসবুকে সময় দেওয়ার, তারা নিজের জি পড়াশোনা স্যার। নিয়ে ব্যস্ত। অতএব ফেসবুকে যারা থাকে সব আলাগুলাগুলো থাকে, ওদের কাজই হচ্ছে আবুল তাবুল কমেন্ট করে বেড়ানো, নিজে পড়াশোনা করে না, অন্যদেরও ভয় দেখানো। বুঝতে পারছো তো? জি স্যার। আমি তো তোমাদেরকে থার্ড ইয়ারের সাথে এই জন্য ক্লাস নেওয়াছিলাম তোমাদের ওই দিন, নিয়ে আইনি আমি? বলো। হুম, জি জি স্যার। জি স্যার। তা প্রশ্ন তো তোমরা করনি, তোমাদেরকে দিলাম যে তোমরা একটু প্রশ্ন করো, দেখো কেমন কেমন কি কমন পেয়েছে, কেমন কি করেছে, তো তোমরা তো যুক্তই হওনি, তা কি বলবো? স্যার কোয়েশ্চেন করেছিল স্যার, হ্যাঁ, উত্তরও তো দিয়েছিল। হ্যাঁ উত্তরও দিয়েছিল, তুমি পড়বা হিস্ট্রির জন্য কিভাবে পড়িয়েছি, কিভাবে দিয়েছি, কিভাবে শিট দিয়েছি, সবই তোমরাও পাবা, কমন পাবা, সবই পাবা, পড়াশোনা করলে পাবা, না করলে পাবা না, বইয়ের বাইরে কিছু আসেনি। আর আমি যেভাবে পড়াই, আশা করি যদি কেউ নিয়মিত ক্লাস করে তার হতাশ হওয়ার কোনো কিছুই নেই, সে যত বড় সাবজেক্টই কঠিনই হোক না কেন। ঠিক আছে, শুধু তোমাকে নিয়মিত হতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে, তাহলেই হবে, টেনশন নেওয়ার কিছু নাই। স্যার সবই সোজা। সবই সোজা, স্যার, পড়লে সবই সোজা। হ্যাঁ, স্যার কিছু মনে করবেন না, আমি বলতে চাচ্ছি কালকে কি ইংলিশ লিটারেচারের ফার্স্ট ক্লাস করাবেন? হ্যাঁ হিস্ট্রির ফার্স্ট ক্লাস হবে। হ্যাঁ, ও ঠিক আছে স্যার, আমরা এখন এক থ্যাংক ইউ। চক্র করে যাচ্ছি, ঠিক আছে তো? আমাদের টোটাল 2টা চক্র যাই, 2 চক্রে আমরা শেষ করি। তো অবশ্যই আমাদের পোয়েট্রিতে একটু চক্র বেশি লাগে, কারণ ওখানে 6টা সাবজেক্ট আছে, আমরা 2টা করে করি। হিস্ট্রিতে আমরা মোটামুটি 3টা চ্যাপ্টার পড়বো, পরে আমরা আবার ঘুরে আসবো ড্রামাতে, ড্রামা থেকে করবো, এরকমভাবে থার্ড চক্র পর্যন্ত আমাদের 3 মাসে একটা করে আমরা কাভার করি। এখন থার্ড মান্থ চলতেছে আমাদের, ঠিক আছে তো? তাহলে এখান থেকে হিস্ট্রির আমরা হয়তো দেখা যাচ্ছে 4th মান্থে একটু 2-একটা ক্লাস লেগে যাবে, তাহলে 9 মাস মানে এরকম 3টা চক্র আমরা করে 9 মাসে আমরা আমাদের কোর্সটাকে শেষ করি। তারপরে আমাদের প্রিপারেশন থাকে, এক্সাম প্রিপারেশনের ব্যাচ ট্যাচ থাকে, যুক্ত হলে হতে চাও, না হলে চলবে, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে তো করেছিলে যারা ছিল ফার্স্ট ইয়ারে, ওইরকম। হ্যাঁ, স্যার আচ্ছা, তো বুঝতে তো ঠিক আছে, সমস্যা নেই, পড়তে থাকো, সবই বুঝে যাবা, অত টেনশন কর, যখন যা পড়া স্যার থাকে সেদিকে মনোযোগ দাও, বাকিগুলো বাদ দাও, বাকি যা জানো না তা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ বলো ফাতেমা। স্যার, আমার বই তো আলাদা রাইটারের। এখন যদি আলাদা রাইটার হয়, তুমি আলাদা রাইটার ম্যানেজ করতে পারলে করবা, না হলে তো আমি তো পিডিএফ দিয়ে দিব, তাহলে পিডিএফ থেকে পড়বা, আর না হ্যাঁ বই স্যার, কিনে। আমাদের কলেজ থেকে বলছে যে এই যে কালিয়ানাথ দত্ত আছে না, ওইটা কিনলে নাকি ভালো হইবে, এই জন্য আমরা ওইটা কল্যাণনাথ কিনছি দত্ত বইটা আমাদের। তো হচ্ছে গাইড বই, আমি তো টেক্সট পড়াই, ওটা হচ্ছে গাইড বই। হুম, কল্যাণনাথ দত্ত কোশ্চেন ভিত্তিক গাইড বই ওটা। ও হ্যাঁ, ওখান থেকেও আমি কিছু কিছু দিব পিডিএফ, কিন্তু আমি মেনলি উইলিয়াম জেলং বইটাকে আমি রেফার করি, ঠিক আছে? হুম, না স্যার, স্যার আমাদের আপনি কলেজ যে থেকে এটা পিডিএফ গুলো বলছে। দিবেন সেগুলো কি বের করে নেওয়ার কোনো সিস্টেম আছে? বের করে নেওয়ার বলতে প্রিন্ট করা? মানে আমরা যদি প্রিন্ট করে নিতে চাই? তুমি অত বড় বই প্রিন্ট করবা? তাতে একটা বই কিনে নেওয়া ভালো। বলো, উইলিয়াম জেলং ও এর যে আচ্ছা। বই, সেটা পিডিএফ করার থেকে তোমার বই কিনে নিলেই বরং খরচটা কম পড়বে। কি বুঝতে পারছো? না মানে বইয়ের ক্ষেত্রে বলিনি, যে শীট হ্যাঁ, মানে বাকি তোমাদের এটা ওটা ইচ্ছা, যে এই তোমাদের ইচ্ছা, টাইপের আমি তো বলেছি ম্যাটেরিয়ালস যে গুলো। আমিও কিছু বই করার ম্যানেজ করছি, যেহেতু সময় লাগবে জানুয়ারি পর্যন্ত যাবে, আর বাকিটা তোমরা যদি মনে করো, অবশ্যই তোমাকে আমি দিয়ে দিয়েছি, এখন তুমি যে কোনো ভাবে নিতে পারো, তুমি পিডিএফ ফরম্যাটে পড়বা নাকি তোমার বাড়িতে প্রিন্টার আছে তুমি বের করে পড়বা, সে তোমার ইচ্ছা। তুমি আমার কাছে পড়তেছো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কিনে নিচ্ছ এগুলো, অতএব তুমি এখন পড়বা না খাবা না কি করবা, না ফেলে দিবা নাকি প্রিন্ট করে পড়বা, সে একদম তোমার নিজস্ব ব্যাপার। কথা বুঝতে পেরেছো? জি স্যার। সেদিন একজন বলেছে স্যার আপনি যে স্যার পিডিএফ গুলো দেন, এগুলো স্যার আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি, তা আপনার কি কোনো আপত্তি আছে? এখানে কি বলবো, তোমরা হলে কি কি বলতা? মনে করো তোমরা টিচার, আমি তোমার স্টুডেন্ট, কি হবে? উচিত না স্যার। এখন সেটা অনেক তোমাদের উপরে ছেড়ে দিয়েছি, এখন তুমি যদি শেয়ারও করো আমি তো জানবো না, এমনও তো না তুমি যদি তোমার বন্ধুর সাথে শেয়ার করো, তুমি পড়তেছো, না তুমি স্যার, করতেছে আবার আইসে জিজ্ঞাসা করতেছে যে স্যার আপনি কি মাইন্ড হ্যাঁ, করবেন? তাহলে এখন কেমন শেয়ার করলে এখানে তো আমার কিছু বলার নেই, আছে কি? তোমরা এখন না স্যার। অনলাইনে আছো, তুমি এখন তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা না কি করবা, নাকি পিডিএফ বের করে তুমি বিক্রি করবা, সেটা তোমার নিজস্ব ব্যাপার, সেটা তো আমার কিছু যায় জি আসে না। অনেকে করে কি জানো,
এমনও হয়েছিল যে শেষে সেই স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছিল, পরে এখন তার 4th ইয়ারে পড়ার কথা ছিল, সে নিজেই একটা গ্রুপ করছিল, ফেসবুক গ্রুপ, ঠিক আছে তো, করে এগুলো সে দেওয়ার জন্য। এগুলো নিয়ে সে ওখানে ইয়া করতে এবং স্টুডেন্টদেরকে ইয়া করে সে নিজেই দেখছে একটা হ্যাঁ। শেষে পড়ানোর ইয়া করছে 2-1 জন মিলে। পরে আমার এক হ্যাঁ। স্টুডেন্ট বলছে, স্যার এরকম একটা ঘটনা, তো আমি আর ওর উপরে ইয়ে করি যে করুক, স্টুডেন্ট দিয়ে যদি স্টুডেন্ট পড়াতে পারে তো ভালো, তো ঠিক আছে, তো পরে সে রেজাল্ট খারাপ করে স্যার পরে আমিও আজকেই যুক্ত হয়েছি তো, হ্যাঁ। মানে এর আগে জানতাম না আসলে, মানে আজকেই যুক্ত হয়েছি, আমিও প্রথম আজকেই। আচ্ছা সমস্যা নেই। তো শেষে সেই স্টুডেন্ট ম্যানেজ করতে গিয়ে তারই পড়াশোনা ঠিক মতো হয়নি, হ্যাঁ, পরে সে মানে যাচ্ছে যে অবস্থা। হ্যাঁ, তোমরা পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করবা, অন্য ধান্দা বাদ দিবা, তাহলেই হবে। হ্যাঁ, সময় আছে, টাকা ইনকামেরও সময় আছে, নিজেকে জাহির করারও যথেষ্ট সময় আছে। এখন চুপচাপ স্টুডেন্ট লাইফে নিজেকে জাহির করার কিছু নাই, চুপচাপ পড়াশোনা করে যাবা, ভালো রেজাল্ট করবা, ভালো চাকরি করবা, তখন দেখবা যে তোমার জাহির এমনি চলে আসবে। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেষ করছি। তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।